আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার পলাশ। আমি আজকে আপনাদের সাথে আছি। আজকে আমাদের টপিক লার্জ গাট আমরা পড়বো এবং একই সাথে আমাদের লার্জ গাটের সাথে এটা শেষ করার পরে আমরা কিডনিটা একটু দেখবো, কিডনি এবং সাথে সুপ্রারেনাল গ্ল্যান্ড এইগুলো আমরা একটু দেখবো। আমরা নিটার অ্যানাটমি ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে আছি। আমরা শুরু করেছিলাম নিটার অ্যানাটমি ক্লাসের অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল লেয়ার্সগুলো দিয়ে আস্তে আস্তে আমরা অর্গান ওয়াইজ আস্তে আস্তে যাচ্ছি। আমাদের অ্যাবডোমেনের আজকে চতুর্থ নম্বর ক্লাসে আমরা বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। এরপরেও আমাদের বেশ কিছু জিনিস বাকি আছে, যেমন পেরিনিয়াম বাকি থাকবে আজকে ক্লাসের পরে। তারপরে হচ্ছে আমাদের পেরিটোনিয়াল রিফ্লেকশন অ্যান্ড ফোর্স গুলো বাকি থাকবে, এবং হচ্ছে অ্যাবডোমিনাল ব্লাড ভেসেলস এগুলো বাকি থাকবে। ব্লাড ভেসেলস গুলো বাকি থাকবে, কোথায় কোনটা সাপ্লাই দেয়। এর সাথে রেকটাম এবং অ্যানাল ক্যানালটা বাকি থাকবে। যেহেতু আমাদের এরপরে আরো 3টা ক্লাস আছে, এই 3টে ক্লাসের মধ্যে পেরিটোনিয়ামের যে ক্লাসটা আছে, পেরিটোনিয়ামের সাথে আমরা রিলেভেন্ট সাথে ওইটার সাথে যে ব্লাড ভেসেল গুলো আছে আমরা পেরিটোনিয়াম অ্যান্ড অ্যাবডোমিনাল ব্লাড ভেসেল একটা ক্লাসে আমরা পড়ে ফেলবো। আরেকটা ক্লাসে হচ্ছে পেরিনিয়াম এবং এর সাথে রেকটাম অ্যানাল ক্যানাল যেহেতু জড়িত, এগুলো পড়ে ফেলবো। আর লাস্টে যে ক্লাসটা অ্যাবডোমিনাল 5 যে ক্লাসটা আছে, এটা নেক্সট দিন হওয়ার কথা, এটা আমরা শেষে নিব। অ্যাবডোমিনাল লাস্ট ক্লাস হিসেবে সেটা নিব। সেদিন আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আলোচনা করব। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র রিলেভেন্ট অ্যানাটমিগুলো পাচ্ছি। কোনো ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল কন্ডিশন খুব বেশি একটা আমরা আলোচনা করিনি, কারণ সেটা আমরা চাচ্ছিলাম যে যখন সবগুলো অর্গান শেষ হয়ে যাবে তখন আমরা অর্গানগুলোকে একসাথে করে রিলেভেন্ট অ্যানাটমিগুলো পড়বো, যাতে আমাদের কোনো কনফিউশন না হয়। কারণ একটা একটা করে পড়তে গেলে দেখা যায় কনফিউশন হয়ে যেতে পারে। সেজন্য আমরা পড়িনি। আমরা শেষ করে তখন একবারে আমরা একটা বড় ক্লাস নিয়ে সব ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো একসাথে আমরা সলভ করে ফেলবো, যাতে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, একদম চোখে যখন ভাসে। ঠিক আছে? আর আমরা প্রতি ক্লাসের মতো আজকেও আমরা কিছু পিডিএফ তৈরি করেছি আপনাদের জন্য, যাতে পিডিএফ গুলো দেখে আপনারা সহজে ক্লাসটা ধরতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে লার্জ গাট এবং কিডনি অ্যান্ড সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো আমরা ফার্স্টে লার্জ কাট নিয়ে একটু আলোচনা করি। আমরা তো স্মল কাটটা আগের দিন পড়েছিলাম। তো স্মল কাটটা সেখানে শেষ হয়। আমরা তো জানি সেখান থেকেই হচ্ছে আমাদের লার্জ কাটটা শুরু হবে। স্মল কাটটা শেষ হয় হচ্ছে, আমরা জানি স্মল কাটের 3টা পার্ট ছিল, ডিডিনাম, জেজুনাম, আইলিয়াম। তো এই যে যে আইলিয়ামটা দেখা যাচ্ছে, এই আইলিয়ামটা শেষ হচ্ছে আমার গিয়ে এই আইলিয়াল অরিফিসে গিয়ে শেষ হচ্ছে। এখানে শেষ হওয়ার পরে এখান থেকে আমাদের লার্জ গাটটা শুরু হচ্ছে। হ্যাঁ, এখন লার্জ গাটের মধ্যে কি কি পড়ে? লার্জ গাটের মধ্যে বা লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে পড়ে সিকাম পড়ে। সিকামকে অনেক সময় কোলনের সাথে আলাদা করে রাখা হয়। হ্যাঁ, এটা ধরেন সিকাম, তারপরে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, আর ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন হয়ে আর রেকটাম। ঠিক আছে? আর লাস্টে গিয়ে অ্যানাস। এভাবে করে অনেক সময় লার্জ ইন্টেস্টাইনকে আলাদা করে রাখে, লার্জ ইন্টেস্টাইনকে ডিফারেন্সিয়েট করা হয়। তো আমরা মেনলি আজকে সিকাম থেকে শুরু করে রেক্টো সিগময়েড জাংশন এই পর্যন্ত পড়বো। ঠিক আছে? আমরা রেকটাম এবং অ্যানাল ক্যানালটা রেখে দিব আমাদের পেরিনিয়ামের সাথে পড়ার জন্য। ঠিক আছে? তো প্রথমেই যখন আমরা লার্জ গাটটা পড়তে যাব, তখন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আসবে, যেটা হচ্ছে স্মল কাটের সাথে লার্জ কাটকে পৃথক করছে। ঠিক আছে? সেই পৃথক করার পয়েন্টগুলো আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা আজকে যে পাঠ্যগুলো পড়বো সেগুলো আমরা নিজেরা লিখে ফেলবো, তাহলে কি হবে, আমাদের একটু ভালো মনে থাকবে। আমরা ক্লাসে এটা করে ফেলবো, তাহলে আমাদের ভালো মনে থাকবে, যাতে আমরা না ভুলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের তাহলে লার্জ গার্ড আর স্মল গার্ড, তাই না? তাহলে ফার্স্টে যদি আমরা স্মল গার্ড থাকে, স্মল ইন্টেস্টাইন থাকে, আর এই পাশে যদি আমাদের লার্জ ইন্টেস্টাইন থাকে, তাহলে দেখেন আমরা ছবি দেখব আর আমরা পার্থক্যগুলো লিখে ফেলবো। ঠিক আছে? আমরা দেখেছিলাম যে লার্জ ইন্টেস্টাইনটা দেখেন, এই যে লার্জ ইন্টেস্টাইনটা দেখা যাচ্ছে, এটা অনেক অনেক চওড়া, তাই না? অনেক চওড়া, লুমেনটা অনেক বেশি মোটা, তাই না? কিন্তু দেখেন স্মল ইন্টেস্টাইনটা কত, এটা থেকে অনেক থিন এবং লুমেনটা অনেক কম, তাই না? খুব সুন্দর কিন্তু আমাদের বোঝা যাচ্ছে, তাই না? তার মানে লার্জ গার্ড যেটা আছে, এটা মোর ডায়ালেটেড দেন আমার স্মল ইন্টেস্টাইন। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে লেস ডায়ালেটেড, তাই না? একটা পোর্শন। আর এটা কি আমার মোর ডায়ালেটেড।
এরপরে দেখেন লার্জ ইনটেস্টাইনে খুব ইম্পর্টেন্ট কয়েকটা ফিচার আছে, যেটা কিন্তু আমরা স্মল ইনটেস্টাইন যখন পড়ছিলাম সেগুলো ছিল না। ইম্পর্টেন্ট ফিচারগুলো আমরা একটু দেখে যাই। এই যে দেখেন, এই যে টিনিয়া কোলা, এই যে টিনিয়া, লার্জ কাটে টোটাল তিনটা টিনিয়া থাকে। এটা কি? এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল, যেটা লার্জ গাট, সেটা এরকম দেখা গেছে কি পুরো গাটটা থেকে ছোট থাকে, যে জন্য এটা কনডেনসেশন হয়ে যায়। টোটাল তিনটা থাকে, এটাকে বলে টিনিয়া। ঠিক আছে, এখানে একটা টিনিয়া দেখা যাচ্ছে, এইখানে একটা টিনিয়া দেখাচ্ছে, আর টোটাল তিনটা টিনিয়া আছে, সেটা দেখা যাচ্ছে না। আমরা টিনিয়াটা আসবো, ঠিক আছে, আগে পার্থক্যগুলো আমরা একটু ছবিতে দেখে নিই, তারপর আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আর একটু সুবিধা হবে। তাহলে এই যে টিনিয়া, এটা কিন্তু আমাদের লার্জ গাটের একটা ইউনিক ফিচার, যেটা কিন্তু আমার স্মল গাটে ছিল না। ঠিক আছে, আরেকটা ফিচার আছে যে সার্কুলেশন হস্টেশন। এই যে দেখেন, এই যে টিনিয়াগুলোর কারণে এই গাঁটটা মাঝে মাঝে এরকম এরকম ছোট 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে বলে হস্টা। হ্যাঁ, এটাকে বলে হস্টা বলা হয়। এটা কিন্তু আমার স্মল কার্টে ছিল না। দেখেন স্মল কার্টে কিন্তু প্লেন ছিল, ঠিক আছে, কিন্তু লার্জ কার্টে কিন্তু প্লেন না, আশেপাশে এরকম হস্টেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, এই দেখেন বিভিন্ন জায়গাতে এরকম ফ্যাট জমা হয়ে রয়েছে। ঠিক আছে, এই যে ফ্যাট জমা হয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিস এপিপ্লোইকা। এইটাও আমার স্মল কার্টে ছিল না। ঠিক আছে, আমরা স্মল কার্টের ছবি একটা দেখে আসি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে একটু বুঝতে পারবো। এই যে এই যে দেখেন, স্মল কার্টটা কিন্তু দেখেন একদম একদম প্লেন ছিল, তাই না? এখানে কোনো হস্টা ছিল না, এবং এখানে ওরকম যখন অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা যেমন দেখলাম, এখানে কিন্তু কোনো অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকাও আমরা দেখতেছি না, তাই না? তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম, যে তিনটা জিনিস আমাদের শুধুমাত্র লার্জ কার্টে থাকে। তাহলে কি কি সে তিনটা জিনিস? একটা হচ্ছে টিনিয়া থাকে, টিনিয়া পেলাম। এরপরে পেলাম হচ্ছে সেকুলেশন বা হস্টেশন, অর হস্টেশন, এন্ড 3 নম্বরে পেলাম হচ্ছে অ্যাপেন্ডিক্স এপিপ্লয়, অ্যাপেন্ডিক্স এপিপ্লয়িকা। এই তিনটা জিনিস আমরা পেলাম, যেটা হচ্ছে আমাদের লার্জ গাটের ইউনিক ফিচার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার স্মল গাটে ছিল না। ঠিক আছে, আর তাহলে স্মল কাটে কি ছিল? স্মল কাটও তো কিছু না কিছু ছিল, তাই না? স্মল কাটে ছিল হচ্ছে, আমরা যদি একটা আগের একটা ছবির কথা মনে করি যে কি ছিল আমার স্মল কাটে, আমরা একটু দেখে আসি আগের ছবিটা। আচ্ছা, আমরা একটা স্মল কাটের একটা ছবি দেখি, তাহলে আমরা মনে করতে পারবো যে স্মল কাটে কি ছিল। হ্যাঁ, এই স্মল কাটে ছিল হচ্ছে, দেখেন এই সার্কুলার কিছু মিকাস ফোল্ড ছিল। ঠিক আছে, এই সার্কুলার মিকাস ফোল্ড গুলো ছিল। ঠিক আছে, স্মল কাটে ছিল কি সার্কুলার মিকাস ফোল্ড ছিল। হ্যাঁ, স্মল কাটে কি ছিল? সার্কুলার মিকাস ফোল্ড ছিল, যেটা আমার কিন্তু লার্জ কাটে আমরা পাই না। এই যে সার্কুলার মিকাস ফোল্ড, এটা কিন্তু আমরা স্মল কাটে পেয়েছিলাম, যেটা কিন্তু আমরা লার্জ কাটে সেভাবে পাইনি। ঠিক আছে, আর আরেকটা পার্থক্য যেটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্মল কাটের ক্ষেত্রে ভিলাই থাকে বেশি, কারণ স্মল কাটটা মেইনলি হচ্ছে অ্যাবজর্পশনের জন্য আমাদের বানানো, সেজন্য স্মল কাটটা আমাদের ভিলাইটা বেশি থাকবে। এবং লার্জ কাটটাই হচ্ছে এখানে যে স্টুলটা পাস করবে, এবং যাতে স্কুলটা ই না করতে পারে, সেজন্য এখানে গবলেট সেলটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে কি হলো, লার্জ কাটে আমাদের হচ্ছে গবলেট সেলটা প্রিডমিনেন্ট থাকে। ঠিক আছে, গবলেট সেলটা প্রিডমিনেন্ট সেল থাকে। আর এখানে আমাদের প্রিডমিনেন্ট কোনটা থাকে? ভিলাই গুলো থাকে প্রিডমিনেন্ট। ঠিক আছে, এই পার্থক্যগুলো আমরা একটু জেনে রাখি। এছাড়া আরো অনেক পার্থক্য আছে, কিন্তু সেগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা সেগুলো আপাতত আর যাবো না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমাদের এখন আমরা আসি আস্তে আস্তে আলোচনাগুলোতে আসি। ঠিক আছে, তাহলে আইলিয়াম থেকে সিকাম। হ্যাঁ, এই দেখেন আইলিয়াম শেষ হয়ে যেখানে সিকামটা শুরু হলো, এই আইলিয়ামের সাথে সিকামটা যেখানে ঢুকে যাবে সিকামে, সেটাকে সেখানে কি হয়, আইলোসিকাল জাংশন থাকে। এবং এখানে ভিতর দিকে থাকে কি, এই দেখেন একটা অরিফিস তৈরি করে। কি তৈরি করে? একটা অরিফিস। ঠিক আছে, এখন এই অরিফিসটা, এই দেখেন এই ছবিটা আমরা একটা আলাদা করে দেখি। এই দেখেন, এই যে এই অরিফিসটা থাকে, এটা কিন্তু একটা ভালভ হিসেবে কাজ করে। এটা কি? একটা ওয়ান ওয়ে ভালভ। কি ধরনের ভালভ? আইলোসিক্যাল অরিফিসটা হচ্ছে ওয়ান ওয়ে ভালভ। ঠিক আছে,
তাহলে কি আইলোসিক্যাল অরিফিসটা হচ্ছে, অরিফিসটা কি, এটা একটা ওয়ান ওয়ে ভালভ, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। এটার একটা ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, আমরা এখনই বলে ফেলবো, হ্যাঁ। এটা একটা ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে, ঠিক আছে। এই অরিফিসটা যদি প্যাটার্ন থাকে, তাহলে যে কোনো জিনিস শুধুমাত্র আইলাম থেকে সিকামে আসতে পারবে, কিন্তু সিকাম থেকে কোনো জিনিস আর ব্যাক রোটেশন হয়ে আমার আইলামে যেতে পারবে না, ঠিক আছে। তার মানে এটা সমস্যাটা কি হয়, এই যে দেখেন আমাদের পুরো যে গাঁটটা দেখতেছি আমরা, এই গাঁটটায় ধরেন এইটা দিয়ে যেহেতু আর ব্যাক করতে পারতেছে না, এখন কোনো কারণে ধরেন এখানে একটা অবস্ট্রাকশন হলো, হ্যাঁ, এখানে একটা অবস্ট্রাকশন হলো, বা এখানে একটা অবস্ট্রাকশন হলো, যেখানেই অবস্ট্রাকশন হোক, সব ব্যাক করতে করতে, কিন্তু এখানে কিন্তু সব এরকম কোনো ভাল্ব নাই, সব ব্যাক করতে করতে সিকাম পর্যন্ত আসবে, সিকামে এসে সিকামে এসে আটকে যাবে, কারণ সিকাম থেকে তো আর আইলেমে যেতে পারতেছে না, ঠিক আছে। যেহেতু আমার আইলের ওয়ান ওয়ে ভাল্ব এবং এটা যদি প্যাটার্ন থাকে, তখন কি হবে, আমার সিকামটা ডায়ালেটেড হতে থাকবে, ঠিক আছে। নর্মালি বলা হয় যে সিকামের ডায়ামিটার হচ্ছে 6 সেন্টিমিটারের মতো থাকে, ঠিক আছে, কিন্তু এটা আরো বেড়ে যখন 8 to 10 হয়ে যাবে, তখন হচ্ছে এটা বাস্ট করতে পারে, ঠিক আছে। এবং এইবার একটা প্রশ্ন আসছিল এফসিপিএস যে 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 কোনো জায়গায়, মানে ধরেন সাপোজ সিগময়েড কোলনে একটা অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, সিগময়েড কোলনে একটা অবস্ট্রাকশন আছে, তাহলে আমার কোন রিজনটা হচ্ছে সবচেয়ে বেশি রাপচার হয়ে যাওয়ার বা হচ্ছে বাস্ট হয়ে যাওয়ার চান্সে থাকবে, ঠিক আছে। অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা সিগময়েডের এখানে যদি কিছু একটা হয়, এখানে যদি একটা অবস্ট্রাকশন হয়, তাহলে তো আমার এখানে একটা লেফট কোলিক ফ্র্যাকচার আছে, তাহলে তো এইখানেও আটকে যেতে পারে, বা রাইট কোলিক ফ্র্যাকচার আছে, এখানেও আটকে যেতে পারে, তাহলে এরকম আমাদের কিছু মনে হতে পারে, হ্যাঁ। কিন্তু একদম স্পষ্ট আমাদের এটা জানতে হবে এবং লিখে রাখতে হবে মাথার মধ্যে যে রেকটাম থেকে শুরু করে এনি হোয়ার, যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয় এবং আমার আইলোসিক্যাল ভাবে প্যাটার্নসি নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন না থাকে, তাহলে আমাদের অবশ্যই অবস্ট্রাকশনটা গিয়ে মানে সবচেয়ে বেশি ইম্পিডিং টু রাপচার হবে সিকাম, এবং সবচেয়ে ঝামেলাটা কথা হবে এই সিকামের উপর দিয়ে যাবে, ঠিক আছে, কারণ আইলোসিক্যাল ভাবটা ওয়ান ওয়ে ভালভ, এখান দিয়ে কিছু যেতে পারবে না, ঠিক আছে। সো আমরা এটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এখন চলে আসি আহ হ্যাঁ, তাহলে আমরা লার্জ গার্ডের কিছু ফিচার্স দেখলাম এবং সেগুলো সম্পর্কে হালকা করে বর্ণনা শুরু করতেছিলাম। তো এখন আমরা দেখি টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই তো আমরা ফার্স্টে বলতেছিলাম, টিনিয়া কোলাই জিনিসটা কি। টিনিয়া কোলাই হচ্ছে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনের যে লঙ্গিটিউডাল মাসেল আছে, এই লঙ্গিটিউডাল মাসেলটা এটা কি করে একটা জায়গাতে অ্যাগ্রিগেটেড হয়ে যায়, অ্যাগ্রিগেটেড হয়ে যে এরকম এরকম তৈরি করে। যখন দেখা গেছে আমরা অন্য, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের রেকটাম, রেকটামের ক্ষেত্রে দেখেন এই যে লঙ্গিটিউডাল মাসেলটা দেখেন কেমন পুরাটা ইউনিফর্ম ভাবে থাকে, ঠিক আছে। এইটাই দেখেন যখন আমার সিগময়েড কোলনে গেছে, এটা দেখেন এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, দেখেন কিছু ফাইবার এই যে সামনে দিয়ে যাচ্ছে, কিছু ফাইবার পিছন দিয়ে যাচ্ছে, কিছু ফাইবার এই পাশ দিয়ে যাচ্ছে, তাই না, এরকম তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এটা আমরা তিনটা ভাগটা এইখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই দেখেন সামনে একটা, এই পাশে একটা দেখা যাচ্ছে, যে পিছনে আছে যে দেখা যাচ্ছে, আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এইখানে একটা, এখানে একটা, এইটা, তাই না। তাহলে তিনটা এরকম ফোল্ডিং আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে তিনটা ফোল্ডিং এর তিনটা নাম আছে। এই সামনে যেটা থাকে, এই যে পার্টটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলনে এন্টিরিয়রলি থাকে, সেটাকে বলে হচ্ছে আমাদের ফ্রি টিনিয়া বা টিনিয়া লিবেরা। কি বলে, ফ্রি টিনিয়া বা টিনিয়া রিবেরা, একে বলা হয় ফ্রিটেনিয়া বা টিনিয়া লিবেরা, ঠিক আছে। তাহলে দেখেন এটা কি থাকতেছে, এইটা প্রথমের দিকে অ্যাসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলন হয়ে সিগময়েড কোলনের সামনের দিকে থাকতেছে, অ্যান্টেরিয়রলি থাকতেছে, এবং এই জিনিসটা দেখেন যখন ট্রান্সভার্স কোলনে যাচ্ছে, তখন এটা কি হচ্ছে, এটা ইনফিরিয়রলি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টিনিয়া লিবেরাটা কোথায় থাকতেছে, টিনিয়া লিবেরাটা হচ্ছে যখন আমার ট্রান্সভার্স কোলনে যাচ্ছে, তখন এটা ইনফিরিয়রলি থাকতেছে। আর যখন হচ্ছে এইটা আমার ইসে যাচ্ছে, আমার এটা যখন অন্য জায়গাগুলোতে থাকতেছে, যেমন আমার অ্যাসেন্ডিং কোলন বা ডিসেন্ডিং কোলন বা সিগমেন্ট কোলনে থাকতেছে, তখন এটা এন্টিরিয়রলি থাকতেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাই যে বাকিগুলোর নাকি নাম দেখেন, এই যে আর একটা নাম আমরা এই যে দেখতেছি, এটা হচ্ছে ওমেন্টাল টিনিয়া, ঠিক আছে। আর একটার নাম কি, ওমেন্টাল টিনিয়া, ঠিক আছে। ওমেন্টাল টিনিয়াটা দেখেন এইটা আমার কোথায় থাকে, এইটা দেখেন আমার যখন আমরা ট্রান্সভার্স কোলনে যাব, ওমেন্টাল টিনিয়াটা কিন্তু
ওমেন্টাল টিনিয়াটা কিন্তু ট্রান্সভার্স কোলনে কি থাকবে, অ্যান্টেরিয়রলি থাকবে এবং সুপিরিয়রলি থাকবে। যেহেতু এটা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু উপরের সাইডে থাকে, তাই না? এই যে ওমেন্টাল টিনিয়া, এটা দেখা যাচ্ছে, এই দেখেন ওমেন্টাল টিনিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। ওমেন্টাল টিনিয়াটা কোথায় থাকতেছে, ট্রান্সভার্স কোলনে থাকতেছে, অ্যান্টেরিয়রলি থাকতেছে, তাই না, এবং সুপিরিয়রলি থাকতেছে। তাহলে বাকি জায়গাগুলোতে দেখেন এটা কিন্তু পিছন দিয়ে চলে যাচ্ছে, তার মানে কি এটা ল্যাটারালি থাকতেছে, তাই না? আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা ল্যাটারালি থাকতেছে, ঠিক আছে? তাহলে কোথায় থাকতেছে, এটা ল্যাটারালি থাকতেছে, বা এবং এটা কিন্তু পিছনের দিকে, যেহেতু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি না, এই যে একটু টানার পরে একটু দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা কি পোস্টেরিয়রলি এবং ল্যাটারালি থাকতেছে। ওমেন্টাল টিনিয়াটা কোথায় থাকতেছে, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারালি থাকতেছে। কোথায়, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন, এই যে এখানে ল্যাটারালি থাকতেছে, ঠিক আছে? তাহলে ওমেন্টাল টিনিয়া যেটা দেখলাম সেটা আমার ট্রান্সভার্স কোলনে থাকতেছে অ্যান্টেরিয়রলি, সুপিরিয়রলি। তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে আমাদের আর একটু মনে থাকবে। ট্রান্সভার্স কোলনে, ট্রান্সভার্স কোলনে থাকতেছে হচ্ছে anterior superior, আর আমার হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলন, আর হচ্ছে আমার ডিসেন্ডিং কোলন হয়ে সিগমেন্ট কোলন, এখানে থাকতেছে পোস্টেরিয়র ল্যাটারাল, ঠিক আছে? পোস্টেরিয়র ল্যাটারালি থাকতেছে, পোস্টেরিয়র ল্যাটারালি থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা পাইলাম, ঠিক আছে? দুইটা আমরা পেয়ে গেলাম। একটা পেলাম হচ্ছে, একটা পেলাম হচ্ছে টিনিয়া লিবেরা, ঠিক আছে? একটা পেলাম কি, টিনিয়া লিবেরা, যেটা ফিরিয়ে টিনিয়া, সেটা আরেকটা হচ্ছে টিনিয়া লিবেরা। নাম পেলাম হচ্ছে টিনিয়া লিবেরা, আর আরেকটা পেলাম হচ্ছে ওমেন্টাল টিনিয়া। এই দুটো দেখা যাচ্ছে, আরেকটা আছে যে এই যে যেটা দেখতেছি, এটা কিন্তু আমরা সামনে দেখতেছি না, তাই না? এটা এই দিকেও আসতেছে না, ঠিক আছে? এটা আমরা দেখতেই পাচ্তেছি না সামনে থেকে। এটা যদি আমরা পিছন থেকে একটা ভিউ পেতাম তাহলে আমরা দেখতে পারতাম। এইটার নাম হচ্ছে টিনিয়া মেসোপলিকা, টিনিয়া মেসোপলিকা, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি, টিনিয়া মেসোপলিকা। এই যে এইখান দিয়ে থাকে, হ্যাঁ, এইটা হচ্ছে টিনিয়া মেসোপলিকা, ঠিক আছে? এই জায়গাটায় থাকে টিনিয়া মেসোপলিকা। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়রলি এবং মিডিয়ালি। এটা যদি অ্যান্টেরিয়র মানে পোস্টেরিয়র ল্যাটারাল হয়, তাহলে এই জায়গাটা হবে কি, পোস্টেরিয়র মিডিয়ালি, তাই না? তাহলে এখানে থাকে হচ্ছে আমার টিনিয়া মেসোপলিকা। একটু লিখে ফেলি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো মনে থাকবে। টিনিয়া মেসোপলিকা, অ্যান্ড এটা থাকবে হচ্ছে আমার, এটা থাকবে আমার পোস্টেরিয়র মিডিয়ালি, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে এই জায়গাটা থাকতেছে আমার টিনিয়া মেসোপলিকা, এবং সেটা থাকতেছে পোস্টেরিয়র মিডিয়ালি, ঠিক আছে? তাহলে একইভাবে অ্যাসেন্ডিং কোলনও যেখানে থাকে, ডিসেন্ডিং কোলন এবং আহ, আমার সিগময়েড কোলনও সেম একই জায়গাতে থাকে, এইটুকু মনে রাখতে হবে। অনেক সময় দেখা গেল কি, আমরা পড়লাম যে অ্যাসেন্ডিং কোলনে কোথায় থাকে, আপনার পরীক্ষায় চলে আসলো ডিসেন্ডিং কোলনে কোথায় থাকে। ডিসেন্ডিং কোলনও এই যে দেখেন টিনিয়া মেসোপলিকা এখানে লেখা আছে, এই যে, এই যে টিনিয়া মেসোপলিকা, হুক দিয়ে আমরা টানার পরে একটু বের হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা টিনিয়া মেসোপলিকাটা পেলাম, যে টিনিয়া মেসোপলিকাটা হচ্ছে পোস্টেরিয়র এবং মিডিয়ালি থাকতেছে। কোথায় থাকতেছে, পোস্টেরিয়র মিডিয়ালি থাকতেছে। এবং ট্রান্সভার্স কোলনে চলে গেলে, চলে গেলে এটা পোস্টেরিয়রলি থাকে। ট্রান্সভার্স কোলনে এটা কোথায় থাকবে, পোস্টেরিয়রলি থাকবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি টিনিয়াটা পড়ে ফেললাম, ঠিক আছে? এখন লিনিয়ার পরে আমরা যেটা সেকেন্ডটা দেখতেছিলাম, সার্কুলেশন বা হস্টেশন, ঠিক আছে? এই আচ্ছা আচ্ছা, এখন এই সার্কুলেশন বা হস্টেশন এটা তৈরি হয় কেন? এটা মেইনলি তৈরি হয় হচ্ছে যখন হচ্ছে আমরা এই যে টিনিয়াটা হচ্ছে, এটাকে আমরা ছোটবেলায় যখন পড়তাম অ্যানাটমিতে, তখন আমাদের স্যার তো বলতো যে এই টিনিয়াটা হচ্ছে, আমরা যখন পাজামাতে ফিতা করি, পাজামাতে ফিতা পরলে পাজামাটা ভাঁজ হয়ে যায়, একইভাবে এই টিনিয়ার কাজটা হচ্ছে ফিতার মতো। সে ফিতার টানের কারণে এই আমাদের লার্জ ইন্টেস্টাইনটা ভাঁজ হয়ে যায়,
এবং ভাঁজ হয়ে গিয়ে এরকম হস্টা তৈরি করে, এরকম হস্টা তৈরি করতেছে। এটা তো সেকুলেশন, ঠিক আছে? এটা থেকে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। যা জানতে হবে যে আমাদের রেডিওলজি যখন আমরা করব, আমরা রেডিওলজিতে যদি লার্জ গার্ডে কোনো অবস্ট্রাকশন থাকে, তখন এই হস্টেশনগুলো অনেক প্রমিনেন্ট ভাবে আমরা পেতে পারি, ঠিক আছে? আর অ্যাপেন্ডিক্স এপিক্লোইকাটা তো আমরা হালকা করে বললাম যে অ্যাপেন্ডিক্স এপিক্লোইকা এইটা কিন্তু হচ্ছে আমাদের লার্জ গাটের একটা ফিচার্স। তবে লার্জ গাটের একটা ফিচার হলো এটা কিন্তু সব জায়গাতে থাকে না। লার্জ গাটের তিনটা জায়গাতে এটা থাকবে না। কোথায়? সিকাম, ভার্মিকম অ্যাপেন্ডিক্স এবং আরেকটা হচ্ছে রেকটাম। তাহলে আমরা লিখে রাখি অ্যাপেন্ডিক্স এপিক্লোইকাটা কোথায় অ্যাবসেন্ট থাকে। অ্যাপেন্ডিক্স এপিক্লোইকা এটা প্রেজেন্ট ইন, বললাম তো তাই না, প্রেজেন্ট ইন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বাট অ্যাবসেন্ট ইন কোথায়? সিকাম, তারপর হচ্ছে ভার্মিফর্ম সিকাম অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স অ্যান্ড হচ্ছে আমাদের তিনটা জায়গাতে থাকে না, সিকামে থাকে না, অ্যাপেন্ডিক্সে থাকে না, অ্যান্ড রেকটামে। এই তিনটা জায়গাতে আমার এই অ্যাপেন্ডিক্স এপিডোটা থাকে না, ঠিক আছে? আর অ্যাবডোমিনের এই লার্জ ইন্টেস্টাইনে বাকি সব জায়গাতে আমার এই অ্যাপেন্ডিক্স এপিডোটা থাকে, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সিকামের পড়ার প্রায় শেষের দিকে। সিকাম থেকে আমার আরেকটা জিনিস জানতে হবে। সিকাম থেকে একটা জানলাম যে এখানে অবস্ট্রাকশন হলে এখানে সবচেয়ে বেশি পারফেকশন হতে পারে, একটা জিনিস জানলাম। আরেকটা জিনিস জানতে হবে, যদি বলে যে ইন্টেস্টাইন টিবি সবচেয়ে কমনেস্ট সাইট কোনটা? কমনেস্ট সাইট হচ্ছে ইলিয়াসিক্যাল জাংশন। এটাই হচ্ছে ইন্টেস্টাইন টিবির সবচেয়ে কমন সাইট, ঠিক আছে? তাহলে ইন্টেস্টাইন টিবির সবচেয়ে কমনেস্ট সাইট কোনটা? ইন্টেস্টিনাল টিবি। কমন সাইট হচ্ছে আইলোসিকাল জাংশন, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি ইনিশিয়াল কিছু পড়া হয়ে গেল। এখন আমরা চলে যাব এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এবং মোটামুটি বলতে পারেন যে প্রতিটা পরীক্ষার সময় কোনো না কোনো ভাবে অ্যাপেন্ডিক্স থেকে একটা না একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে? এইটা কোনো মিস নেই, ঠিক আছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমার এই যে যে তিনটা টিনিয়া আছে, তিনটা টিনিয়া এসে হচ্ছে এই জায়গাটা, এই দেখেন ফার্স্ট টিনিয়াটা তো এইখান থেকে শুরু হইলো, সেকেন্ড টিনিয়াটা এইভাবে যাবে, আর থার্ড টিনিয়াটা এইটা, তাই না? তাহলে দেখেন অল দ্য থ্রি টিনিয়া কোথায় হবে? অ্যাপেন্ডিক্সের বেসে এসে হচ্ছে মার্চ করবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তিনটা টিনিয়া যেটা আসবে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে এসে এই তিনটা টিনিয়া কিন্তু আমার মার্চ করে, ঠিক আছে? এবং এই অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? অ্যাপেন্ডিক্সটা থাকে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকামে থাকে। কোথায় থাকে? পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম। আমরা একটু লিখে ফেলি অ্যাপেন্ডিক্সের পজিশনটা, হ্যাঁ? অ্যাপেন্ডিক্সের পজিশন হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ সিকামে থাকে এটা, পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকামে থাকে, ঠিক আছে? এখন এই অ্যাপেন্ডিক্সের অনেক কিছু আছে যেটা আপনারা পড়বেন। জাস্ট আমরা দরকারি যে জিনিসগুলো আমরা ছবির সাথে রিলেটেড সেই জিনিসগুলো একটু দেখে ফেলবো। আচ্ছা, উপরে ছবিটাতে যাই। হ্যাঁ, এই যে অ্যাপেন্ডিক্সের একটা অরিফিস, এই অরিফিসের এই যে দেখেন এইটা তো অ্যাপেন্ডিক্সের অরিফিস, তাই না? এই অরিফিসে একটা ভালভের মতো থাকে, সেটার নাম হচ্ছে এই যে অরিফিস অফ অ্যাপেন্ডিক্স বলছে, এখানে একটা ভালভ থাকে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ভালভ অফ গারল্যাক, ঠিক আছে? আপনার জাস্ট নামটা মনে রাখবেন, কারণ পরীক্ষার সময় অনেক সময় এটা দিয়ে দেয়, হ্যাঁ? ভালভ অফ বার্ড, হ্যাঁ? কি নাম এটা পরীক্ষার সময় আপনাদের আগের দিন আমি পড়েছিলাম যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের কিছুটা কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। সেরকম একটা জিনিস হচ্ছে এটা, যে ভালভ অফ গার্লাক, হ্যাঁ? যে অ্যাপেন্ডিক্সের ওপেনিং অরিফিসটা যেখানে থাকে সেখানে একটা ভালভের মতো থাকে, সেই ভালভটা হচ্ছে গার্ড হয়, সেই ভালভ যে ভালভটা দিয়ে গার্ড হয় সেই ভালভটার নাম হচ্ছে ভালভ অফ গার্ড, ঠিক আছে? আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ম্যাক বার্নিস পয়েন্ট। ম্যাক বার্নিস পয়েন্ট আমাদের একটু জানতে হবে পরীক্ষার সময়, এটা যে কোনো সময় দিয়ে দিতে পারে। তো ব্যাক বার্নিস পয়েন্টটা হচ্ছে এরকম, এইটা যদি আমার অ্যান্টেরোসেপ্টাল ক্যালাকাস স্পাইন হয়, এটা যদি আমার পিউবিক সিম্পাইসিস হয়, এবং এই জায়গাটা যদি আমার আমলিগাস হয়, তাহলে
আমার এইখানে এই আম্বিকাস থেকে এন্টারোসেপ্টাল স্পাইন, এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, হ্যাঁ, এইভাবে যদি আমরা এন্টারোসেপ্টাল স্পাইন থেকে আম্বিকাস পর্যন্ত জায়গাটাকে যদি 3 ভাগে ভাগ করি, তাহলে ল্যাটারাল 1/3 এবং মিডিয়াল 2/3, এটার যে জাংশনটা আছে সেটাকে হচ্ছে আমার ম্যাকবার্নিস পয়েন্ট। তার মানে এই জায়গাটা হচ্ছে আমার ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার ম্যাকবার্নিস পয়েন্ট। এটা আপনার সবসময় মনে রাখতে হবে, ল্যাটারাল 1/3, ল্যাটারাল 1/3 এন্ডোসেপ্টাল স্পাইন থেকে ল্যাটারাল 1/3, আর ওইদিকে হচ্ছে মিডিয়াল 2/3 গেলে আমরা ম্যাকবার্নিস পয়েন্টটা পাবো। এটা ইম্পর্টেন্টটা কি, যে এই জায়গাটাতেই হচ্ছে আমার মেইনলি এইটা থাকতেছে, এই অ্যাপেন্ডিক্সটা এই জায়গাটা আসলে এই লেভেলে থাকতেছে। ঠিক আছে, তো তো দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, তাহলে এই ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3 যে জাংশনটা, এই ম্যাকবার্নিস পয়েন্ট, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টেন্ডারনেস পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি হচ্ছে আহ, এই অ্যাপেন্ডিক্সটা নানা পজিশনে থাকতে পারে। ঠিক আছে, সবসময় যেরকম পাশে এরকম থাকবে, মানে কি বলে, বিভিন্ন এটা অনেকগুলো পজিশন আছে। সবসময় এইটা এইটা কোন পজিশন আছে, এটা আছে হচ্ছে পেলভিক টাইপ। ঠিক আছে, এটা আছে পেলভিক পজিশনে। ঠিক আছে, সবসময় যে এরকম সুন্দর থাকবে তা না। এরকম সুন্দর থাকলে দেখবেন কি, অনেক সময় আপনারা যদি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে চান, দেখবেন যে অ্যাবডোমেন ওপেন করার পরে সহজে আর অ্যাপেন্ডিক্স খুঁজেই পাওয়া যাচ্ছে না। কারণ এটা তো জাস্ট এখানে থাকার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এটা ভেরিয়েবল ইন পজিশন। তাহলে কি, অ্যাপেন্ডিক্সের কথাটা হচ্ছে কি, অ্যাপেন্ডিক্সের পজিশনটা অনেক ভেরিয়েবল হয়। তাহলে কি হলো, কথাটা কি, ভেরিয়েবল ইন পজিশন। ঠিক আছে, যেহেতু পজিশন ভেরিয়েবল এবং এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপারেটেড এরিয়া আমাদের সার্জারির জন্য, সেহেতু এইটার পজিশনগুলো আমাদের জানতে হবে। জাস্ট আমাদের দুইটা পজিশন জানতে হবে, যে হাইয়েস্ট কোন পয়েন্টে থাকে। হ্যাঁ, হাইয়েস্ট থাকে হচ্ছে কোথায়, সেটা থাকে হচ্ছে পরীক্ষা যেটা খুবই আসে, যে কোথায় সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে রেট্রোসিক্যালি থাকে সবচেয়ে বেশি। হ্যাঁ, রেট্রোসিক্যাল পজিশনে সবচেয়ে বেশি থাকে। কত পার্সেন্ট থাকে, রেট্রোসিক্যালে থাকে হচ্ছে 60% ক্ষেত্রে আমাদের এই অ্যাপেন্ডিক্সটা থাকে হচ্ছে রেট্রোসিক্যালি। এরপর সেকেন্ড হাইয়েস্ট কোনটা, সেকেন্ড হাইয়েস্টও জেনে রাখি, কারণ কখন অনেক সময় দেখা যায় কি, আমরা ফার্স্টে হাইয়েস্ট যেটা সবচেয়ে বেশি, সেটা অ্যান্সারে আপনার দিলই না, প্রশ্নে দিলই না স্টেপে, তখন আপনার সেকেন্ড হাইয়েস্টটা আপনার দাগাইতে হতে পারে। ঠিক আছে, সেজন্য আপনি জাস্ট জেনে রাখবেন, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পেলভিকটা। ওই যে যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে আপনার 30% ক্ষেত্রে থাকে। কত পার্সেন্ট, 30% ক্ষেত্রে থাকে। ঠিক আছে, এখন কোনটা কোন পজিশনে আছে এটা জানার জন্য আমাদের কিছু পরীক্ষা আছে। জাস্ট আমাদের দুটো পরীক্ষা আছে, সেই দুটো পরীক্ষা আমরা জেনে রাখবো। রেট্রোসিকাল থাকলে আমরা বুঝতে পারি হচ্ছে আহ, কি বলে, আমাদের থাইটা এক্সটেনশন করে। ঠিক আছে, রেট্রোসিকাল থাকলে আমরা থাই এক্সটেনশন করে বুঝতে পারি থাই। ঠিক আছে, থাই এক্সটেনশন করলে সোয়াস মেজরের উপরে রেট্রোসিকালটা থাকবে, তখন ওখানে চাপ পড়বে, থাই এক্সটেনশন করলে পেইন হবে। ঠিক আছে, পেইন বাড়বে। আর যেটা পেলভিক, পেলভিকের ক্ষেত্রে হচ্ছে থাইটা বা হচ্ছে যদি আমরা ফ্লেকশন করি, ঠিক আছে, দুইটা জাস্ট উল্টা। হ্যাঁ, থাই ফ্লেকশন। ঠিক আছে, এই দুইটা জিনিস, যে পেলভিক পজিশন যদি থাকে, তাহলে যদি আমরা থাইটা ফ্লেকশন করি, তাহলে তার পেইনটা বাড়বে। আর যদি রেট্রোসিক্যালি থাকে, তাহলে আমরা যদি থাইটা এক্সটেনশন করি, তাহলে আমাদের আহ, ব্যথাটা বাড়বে। ঠিক আছে, এইটা দুইটা আমরা জাস্ট এই যে যেটা কথাটা বললাম, কোনটা কি সাইন সেটা আমরা একটু পাশে লিখে দিই, তাহলে মনে হয় আপনাদের একটু ভালো মনে রাখতে সুবিধা হবে, তাই না? এই যে থাই যে এক্সটেনশন কথা বললাম, পেইন হবে, এটাকে বলে আমাদের সোয়াস সাইন। ঠিক আছে, সোয়াস সাইন শব্দটা আপনারা শুনছিলেন আগে হয়তো বা, জাস্ট আমরা সেটাকে একটু জেনে গেলাম। ঠিক আছে, সোয়াস সাইন। আর এই যে যেটাতে থাই ফ্লেকশন করলে পেইন হবে, এটাকে বলা হয় হচ্ছে অবটুরেটর সাইন। ঠিক আছে, অবটুরেটর সাইন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সোয়াস সাইন কোনটা, অবটুরেটর সাইন কোনটা, সেটাও আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এখন অ্যাপেন্ডিক্সের আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের সাথে আরো কিছু ছবি আমরা দেখি। অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই এবং এটার মেসেন্ট্রিটা আমরা একটু দেখে ফেলবো। এই যে, এই ছবিটাই খুঁজতেছিলাম। হ্যাঁ, এই ছবিটাতে দেখেন, আমাদের অ্যাপেন্ডিক্সটা যদি এইটা হয়, দেখেন অ্যাপেন্ডিক্সের একদম মাথা পর্যন্ত কিন্তু
একটা এই যে হলুদ রঙের একটা কাভারিং আছে, ঠিক আছে? এই কাভারিংটা এটাকে বলা হচ্ছে আমাদের মেসো অ্যাপেন্ডিক্স। এই মেসো অ্যাপেন্ডিক্সের মধ্যে কিন্তু আমাদের অ্যাপেন্ডিকুলার আর্টারিটা চলে আসছে একদম টিপ অফ দা অ্যাপেন্ডিক্স পর্যন্ত, ঠিক আছে? এখন পরীক্ষাতে আসে যে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ, ঠিক আছে? এইটা দেখেন, এই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা দিলে দেখেন আমরা একটা পিছন দিকে ট্রেস করি, এটা কার ব্রাঞ্চ, ঠিক আছে? এটা পরীক্ষাতে প্রায়ই পরীক্ষাতে আসে, হয় এফসিপিএস না রেসিডেন্সি, মানে প্রতি বছরই কোনো না কোনো ভাবে এটা আসেই, ঠিক আছে? এই যে দেখেন আমি ট্রেস করে ফেললাম, অ্যাপেন্ডিকুলার আর্টারিটা ট্রেস করলাম, কোথায় গেল? একদম দেখেন আইলিওকোলিক আর্টারিতে চলে যাচ্ছে। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে আইলিওকোলিক আর্টারিটা থেকে আসে, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারলাম কি অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে আইলিওকোলিক আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা দেখেন, আইলোকোলিক আর্টারি যে আমরা পড়লাম, এই আইলোকোলিক আর্টারিটা দেখুন একটা কিন্তু যে কোলিক ব্রাঞ্চ চলে গেছে কোলনের দিকে, আর একটা হচ্ছে আইলিয়ার ব্রাঞ্চ। আইলিয়ার ব্রাঞ্চের আবার অনেক ভাগ টাগ হয়েছে, সেগুলো আমার দরকার নেই জানা, জাস্ট আমাদের জানতে হবে আইলোকোলিক আর্টারিটা যে আইলিয়ামের যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে আসছে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা, ঠিক আছে? এবং আরো যদি আপনি জানতে চান যে এই আইলোকোলিক আর্টারিটা কার ব্রাঞ্চ, তাহলে আইলোকোলিক আর্টারিটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? এই যে আইলোকোলিক আর্টারিটা পড়লাম, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ, মানে SMA, ঠিক আছে? তার মানে এটা আমাদের মিড গার্ডের কন্টেন্ট, তাই না? সুপিরিয়র মেসেন্টারিক আর্টারিটা মিড গার্ডের। এটা আমরা যখন এমব্রায়োলজিক্যালের সাথে আমরা কানেকশন করব অ্যান্ড অ্যাবডোমিনাল ভেসেলস, তখন আমরা ডিটেল জানবো। তাহলে এখন আমরা যদি জেনে রাখি যে আইলোকোটিক আর্টারিটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে আসে, আর অ্যাপেন্ডিকুলার আর্টারিটা হচ্ছে আমার আইলোকোলিক আর্টারি থেকে আসে, ঠিক আছে? রিলেভেন্ট জিনিসগুলোতে থাকার চেষ্টা করব যাতে আমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাপেন্ডিক্সটা মোটামুটি আমরা শেষ করে ফেললাম। তাহলে অ্যাপেন্ডিক্স থেকে আমরা কি কি পড়লাম আমরা একটু যদি সামারাইজ করতে চাই, তাহলে অ্যাপেন্ডিক্সটা ধরে পড়লাম আমরা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে সিকামের পোস্টেরিয়রলি এবং হচ্ছে মিডিয়ালি থাকে। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে সিকামের পোস্টেরিয়রলি এবং মিডিয়ালি থাকে, এবং এখানে হচ্ছে সকল যে তিনটা টিনিয়া আছে, তিনটা টিনিয়া এখানে হচ্ছে কনভার্স করছে, তিনটা টিনিয়া এসে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে আমাদের কনভার্স করছে, ঠিক আছে? এবং অ্যাপেন্ডিক্সের এখানে একটা ভালভ থাকে, সেই ভালভটার নাম হচ্ছে কি ভালভ অফ গার্লাক। এবং এই অ্যাপেন্ডিক্সের যে যে বেস এখানে হচ্ছে যে আমাদের এটা যে আমরা যদি অ্যাবডোমেনের উপরে চিন্তা করি, তাহলে এটাই হচ্ছে আমার ম্যাকবার্নাস পয়েন্ট, যেখানে হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে প্রচন্ড পেইন হয়, ঠিক আছে? আর কিছু বললাম হচ্ছে অ্যাপেন্ডিক্সের এই আর্টারিটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে পড়লাম, অ্যাপেন্ডিক্সের আর্টারিটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিক্সটা আসতেছে কোত্থেকে, সাপ্লাই হচ্ছে ব্লাড সাপ্লাইটা কোত্থেকে? অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে, অ্যাপেন্ডিকুলার আর্টারিটা থেকে। এবং অ্যাপেন্ডিকুলার আর্টারিটা হচ্ছে আমার আইলোকোলিক আর্টারির ব্রাঞ্চ, যেটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসে, ঠিক আছে? অ্যাপেন্ডিকুলার আর্টারিটা হচ্ছে আইলোকোলিক আর্টারির ব্রাঞ্চ, এবং এই আইলোকোলিক আর্টারিটা আবার হচ্ছে আমার সুপ্রিয় মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি জেনে ফেললাম অ্যাপেন্ডিক্স সম্পর্কে, এর বাইরে আমাদের খুব বেশি আর কিছু জানার নাই। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা পড়ছিলাম সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের পজিশন। অ্যাপেন্ডিক্সের মেইনলি পজিশন পড়ছিলাম যে অনেকগুলো থাকলো, পেলভি রেট্রোসিকাল আর পেলভিক, এই দুটো পজিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে রেট্রোসিকালটা আছে কিনা সেটা বুঝতে পারি হচ্ছে আমরা ফার্স্ট সাইনের মাধ্যমে, যেটা তো কি ফার্স্ট সাইনটা কি, যে থাইটা যদি আমরা এক্সটেন্ড করি তাহলে পেইন হবে। আর সেকেন্ড হাইট যেটা সেটা হচ্ছে পেলভিক টাইপ, সেটা হচ্ছে থাই যদি ফ্লেকশন করি তাহলে পেইন হবে, সেটা হচ্ছে আমার অবটুরেটর সাইন, ঠিক আছে? এরপরে চলে আসেন আমাদের পরবর্তী টপিক, যে আমরা কোলনগুলো একটু দেখি, ঠিক আছে? আমাদের মোটামুটি লার্জ লার্জ গার্ডের পড়া প্রায় শেষের দিকে, এখন আমরা একটু কোলনটা দেখবো, কোলনে যে আর কিছু আমাদের জানা আছে কিনা, ঠিক আছে? কোলনের ক্ষেত্রে জাস্ট আমার ট্রান্সভার্স কোলন আর অ্যাসেন্ডিং কোলন আর ডিসেন্ডিং কোলন থেকে নতুন করে আর তেমন কিছু পড়ার নাই, জাস্ট এটা যখন আমরা এমব্রায়োলজিটার সাথে কারেকশন করব, কারেক্টেড ভাবে পড়বো, সেটা একটু জেনে রাখি যে ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে, ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে জাস্ট একটু জানার আছে যে এটার মিডিয়াল 2/3 এবং ল্যাটার 1/3, জাস্ট এই যে এই মার্জিন পর্যন্ত এরকম একটা ভাবে যদি আমরা চিন্তা করি, এইখানে হচ্ছে হাইন্ড গার্ড এবং হচ্ছে মিড গার্ড দিয়ে আলাদা হয়, ঠিক আছে?
তার মানে এর আগ পর্যন্ত পুরাটা হচ্ছে আমার মিড গাটের সাপ্লাই, এরপরের থেকে আমার হাইন্ড গাটের সাপ্লাই শুরু হয়। ট্রান্সভার্স ক্লোনে এরকম একটা জাস্ট একটা পার্থক্য আছে, সেটুকু আমরা জেনে রাখলাম। ঠিক আছে। আর সিগময়েড কোলনের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট হচ্ছে, সিগময়েড কোলনে দেখেন এই যে আলাদা একটা দেখেন, আলাদা একটা একটা রিফ্লেকশন দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার সিগময়েডের জন্য আলাদাভাবে একটা থাকে, পেরিটোনিয়ামের কাভারিং থাকে, সেটাকে বলা হয় সিগময়েড মেসোকোলন। ঠিক আছে। অন্য জায়গাগুলোতে কিন্তু এরকম নাই, তাই না? যেমন আমাদের ট্রান্সভার্সে পড়ছি, এই ট্রান্সভার্স কোলনে পড়ছি, ট্রান্সভার্স মেসোকোলন পড়ছি, আর এখানে পড়লাম সিগময়েডের ক্ষেত্রে পড়লাম সিগময়েড মেসোকোলন। এগুলো সবই পেরিটোনিয়াল রিফ্লেকশন। এরকম বেশ কয়েকটা পেরিটোনিয়াল রিফ্লেকশন আমাদের পুরো গাটে আছে, সেগুলো আমরা একসাথে যখন আমরা রিফ্লেকশন গুলো পড়বো পেরিটোনিয়ামে, তখন আমরা এইগুলো জেনে ফেলবো। ঠিক আছে। জাস্ট এখন আমরা জেনে রাখি সিগময়েড কোলনের সাথে থাকে সিগময়েড মেসোকোলন। ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আর তেমন কিছু জানার নাই। আরেকটা কথা যেটা আমরা ছবি থেকে আমরা জানতে পারি না, তারপর আমরা একটু এমনি একটু ছবিতে যেহেতু দেখতেছি, সেহেতু আমরা একটা জেনে রাখি যে আমাদের সবচেয়ে বেশি ক্যান্সার হওয়ার জায়গা হচ্ছে আমাদের রেক্টো সিগময়েড জাংশন। এই জাংশনটাই সবচেয়ে বেশি ক্যান্সার হওয়ার জায়গা। এবং টিনিয়াটা যেখানে কনভার্টস হয়েছিল, এই সিকাম থেকে শুরু হয়েছিল, টিনিয়াটা কনভার্টস হয়ে এখান থেকে ভাগ হয়ে গেছিল, এটা শেষ হয়ে আবার এটা টিনিয়াটা শেষ হয়ে আবার ভাগ হয়ে গিয়ে আবার লংজিটুডাল মাসল কিন্তু এই রেক্টো সিগময়েড জাংশন থেকে আবার ভাগ হয়েছে। ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু জানলাম। এখন আমরা চলে আসি আমাদের তাহলে লার্জ গাটের বাকি থাকলে হচ্ছে রেকটাম এবং হচ্ছে অ্যানাল ক্যানেল। এই রেকটাম অ্যানাল ক্যানেলের সম্পর্কিত আলোচনাটা আমরা হচ্ছে পেরিনিয়ামে যখন পড়বো, পেরিনিয়ামের সাথে পড়ে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ব্লাড সাপ্লাইটাও আমরা বলছিলাম যে যখন হচ্ছে আমরা পুরো অ্যাবডোমেনের ব্লাড সাপ্লাই করবো তখন পড়বো। ঠিক আছে। তারপরে এই ছবিটা যখন আমরা নিছি, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য নিছিলাম যে আগের দিনের সাথে জাস্ট আজকে একটু আমরা একটু দেখে যাই ছবিটা। এই পুরো ছবিটা যদি দেখেন, দেখেন এই যে যে এইগুলোকে বলা হচ্ছে আর্কিড। হ্যাঁ, এই যে একটা লুপের মধ্যে যে এই যে এটা একটা সার্কুলার হয়ে আসলো, এটাকে বলে হয় আর্কিড। ঠিক আছে। দেখেন জেজুনামের ক্ষেত্রে এটা তো আমাদের জেজুনাম, তাই না? জেজুনাম, এদিকে আমার আইলিয়াম, আর এইটা হচ্ছে আমার কোলন, তাই না? তাহলে দেখেন এই আর্কেটটা কিন্তু আমার যে জন্য ছিল একটা বা দুইটা, তাই না? আমরা পড়লাম যে একটা বা দুইটা করে আর্কেট থাকে। যখন আমরা আইল্যামে যাই, তখন দেখেন আইল্যামে আসলে কিন্তু অনেক আর্কেট। ঠিক আছে। এটা বলে যে একটা লুপের মধ্যে 3 থেকে 6টা করে আর্কেট থাকে। ঠিক আছে। যখন আইল্যামে আসে, তখন এখানে 3 থেকে 6টা করে আর্কেট থাকে। ঠিক আছে। আর যখন হচ্ছে আমাদের এই কোলনে যাবে, কোলনে কিন্তু আর্কেট গুলো এখানে অনেক পাতলা থাকে। ঠিক আছে। এখানেও একটা থেকে দুইটা থাকতে পারে। ঠিক আছে। এখানের যে আর্টারিটা থাকে, এই আর্টারিটার একটা নাম আছে, এটা বলা হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। ঠিক আছে। অ্যাসেন্ডিং কোলনে এই যে দেখেন যে এই আর্টারি আর্কেট গুলো তৈরি করতেছে, এইটার একটা আলাদা নাম আছে। এটার নাম কি? মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। ঠিক আছে। এটার নামটাকে আমরা একটু লিখে রাখি। হ্যাঁ, এটার নাম হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। এটা অনেক সময় পরীক্ষাতে আসছে। এই অ্যাসেন্ডিং কোলনে যারা হচ্ছে আর্টারি সাপ্লাই দেয়, সেটার নাম কি? এটার নাম হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। ড্রুমন্ড। ঠিক আছে। মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। ঠিক আছে। মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড বলে। হ্যাঁ, এটাকে বলে কি? মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। এই যে যে অ্যাসেন্ডিং কোলনে যে আর্টারি গুলো আছে, এগুলোকে বলে মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। এই আর্টারি গুলো কিন্তু আমার সুপারমেসেন্টিক আর্টারি থেকেই আসবে, তাই না? সুপারমেসেন্টিক আর্টারি থেকে আসার পরে এটা এখানে যখন এই যে ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছে, তখন এটার নাম হয়ে যায় মার্জিনাল আর্টারি অফ ড্রুমন্ড। ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আমাদের লার্জ কাটটা শেষ হয়ে গেল। এখন আমাদের কিডনিটাতে আমরা আসি। কিডনির ব্যাপারে একটা কথা আছে যে কিডনিটা আমরা পড়বো, কিডনির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? হ্যাঁ, কিডনির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কিডনির ফাঁসা। ফাঁসা এবং এটার অ্যাটাচমেন্টটা, এটা দেখবেন কি বিভিন্ন বইয়ে বিভিন্ন কথা লেখা আছে কিডনির ফাঁসা অ্যাটাচমেন্টটা নিয়ে। তবে আমরা একটু বিডি চৌরসিয়ার যে রেফারেন্সটা, সেটা আমরা ফলো করব। আমরা আপনাদেরকে আলাদা পিডিএফ আকারে বিডি চৌরসিয়ার থেকে যেভাবে বলছে সেটা আমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। তাহলে আপনাদের এই রেফারেন্সটা পেতে সুবিধা হবে, কারণ অনেক জায়গাতেই একই কিডনির ভাষা
অ্যাটাচমেন্ট নিয়ে অনেক কথা বলছে, তাহলে আপনার কনফিউজ হয়ে যেতে পারেন এবং মনে হতে পারে যে আমি একটা বলতেছি এটা কোথেকে আসলো, আবার অন্য খেলায় তো অন্যরকম আছে, তাই না? সো আমরা এটা আপনার আগেই বলে দিচ্ছি, যেহেতু এই রেনল্ড ফাঁসের কথাটা অনেক জায়গাতে অনেক রকম আছে, সেহেতু আমরা একটু বিডিটা ফলো করবো, যেহেতু বিডি চৌরাশিয়া থেকে মেইনলি পরীক্ষার প্রশ্নগুলো আসে। সো আমরা একটু বিডি চৌরাশিয়ার রেফারেন্সটা ফলো করবো এবং ওখানে যেভাবে আছে আমরা সেইভাবে পড়বো, ঠিক আছে? এখন এই যে দেখেন, কিডনি ইন সিটু, হ্যাঁ, কিডনিটা নর্মালি কোন এরিয়াতে থাকে দেখেন, কিডনিটা নর্মালি কোন এরিয়াতে থাকে আমরা যদি দেখার চেষ্টা করি। এই যে এইটা হচ্ছে আমার থোরাসিক 12 রিবস, এটা থোরাসিক 12, এটা আচ্ছা এটা থোরাসিক 12 রিবস হবে, তারপর এটা 11 হবে, তারপর এটা হবে 10, এটা তাহলে 9 হবে, এভাবে হওয়ার কথা, তাই না? তবে আমরা এটা পড়ার ক্ষেত্রে মেইনলি আমরা একটু মেইনলি খেয়াল রাখবো হচ্ছে নাম্বার লেভেলটা কোথায় থাকে, ঠিক আছে? এইটা দেখেন, সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্কের ক্ষেত্রে তো আমরা জানি সিলিয়াক ট্রাঙ্কটা কোন লেভেলে থাকে। সিলিয়াক ট্রাঙ্কটা থাকে হচ্ছে T12 লেভেলে থাকে। সিলিয়াক ট্রাঙ্কটা হচ্ছে ভার্টিব্রাল T12 লেভেলে থাকে। এরপর সুপারিক মেসেন্ট্রিক আর্টারি, এটা জানি আমরা হচ্ছে নাম্বার 1 লেভেলে থাকে। এবং ইনফিমেসেন্ট্রিক আর্টারিটা কোথায় দেখেন আমরা একটু খুঁজে বের করি। এই যে ইনফিমেসেন্ট্রিক আর্টারি, এটা থাকে হচ্ছে আমাদের নাম্বার 3 লেভেলে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের সিলিয়াক ট্রাঙ্কটা থাকতেছে T12 লেভেলে, আমাদের সুপারমেসেন্টিক আর্টারি এটা থাকতেছে নাম্বার 1 লেভেলে, এবং ইনফিমেসেন্টিক আর্টারি এটা থাকতেছে আমাদের নাম্বার 3 লেভেলে। তাহলে দেখেন রাইট কিডনিটা দেখেন একটু নিচে না, রাইট কিডনিটা লেফট কিডনি থেকে একটু নিচে থাকে, তাই না? কারণ কি, এখানে তো আমাদের রাইট কিডনির এখানে জন্য আমাদের এখানে দেখেন এখানে লিভারটা থাকতেছে, লিভারটা থাকতেছে, লিভারের জন্য আমার জায়গা করে দেওয়া লাগতেছে, লিভারটার জন্য আমার জায়গা করে দেওয়া লাগতেছে, যে কারণে আমার রাইট কিডনিটা একটু নিচে থাকে। আর এখানে থাকে তো আমার স্প্লিনটা থাকে, স্প্লিনটা তো অনেক ছোট, ঠিক আছে, কিডনির তুলনায় অনেক ছোট, সে কারণে দেখা গেছে যে লেফট কিডনিটা কিন্তু তুলনামূলকভাবে একটু উঁচুতে থাকে, ঠিক আছে, আর রাইট কিডনিটা একটু নিচে থাকতেছে, ঠিক আছে। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাইট কিডনিটা কিন্তু আমাদের থোরাসিক ইলেভেনটাকে মানে রিবটাকে পাবে না। রাইট কিডনির ক্ষেত্রে মনে রাখতে হবে যে রাইট কিডনির ক্ষেত্রে এটা শুধুমাত্র 12 রিবটা পাবে, ঠিক আছে। আর লেফট কিডনির ক্ষেত্রে সেটা আমাদের দুইটা রিবকেই পাবে, ওটা 11 আর 12 কে পাবে। এটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে। তাহলে কয়েকটা কথা, একটা হচ্ছে রাইট কিডনিটা তুলনামূলকভাবে লেফট কিডনি থেকে একটু নিচের দিকে থাকে, কারণ রাইট কিডনিটা উপরে আমাদের লিভারটা থাকছে। আর এজন্য রাইট কিডনিটা শুধুমাত্র থোরাসিক 12 রিবের সাথে আমাদের লেভেল বরাবর থাকবে। আর লেফট কিডনিটা হচ্ছে আমার লেফট কিডনিটা হচ্ছে আমার 11 এবং 12 দুইটা থোরাসিক রিব বরাবর থাকছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে রাইট কিডনির লোয়ার মার্জিনটা লেফট কিডনি থেকে নিচের দিকে থাকে, ঠিক আছে। রাইট কিডনির লোয়ার মার্জিনটা হচ্ছে লেফট কিডনি থেকে কিছুটা নিচের দিকে থাকতেছে, সামান্য একটু নিচের দিকে থাকতেছে। তবে দুটাই বলতে গেলে যে এইটা যদি আমার আইলা ক্রেস্ট হয়, আইলা ক্রেস্ট থেকে মানে মোরারলেস 2.5 সেন্টিমিটার উপরে থাকে, ঠিক আছে। আইলা ক্রেস্ট থেকে মোরারলেস 2.5 সেন্টিমিটার উপরে থাকছে, ঠিক আছে। এখন কিডনির ক্ষেত্রে আমার পজিশনটা আমরা জানলাম। এখন চলে আসি কিডনির কাভারিং, ঠিক আছে। কিডনির ক্ষেত্রে আমার 4টা কাভারিং আছে, হ্যাঁ। আমরা কাভারিং গুলো লিখে ফেলি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। কাভারিং কিডনি কাভারিং যদি বলি, তাহলে আমাদের 1 নম্বর কিডনি কাভারিংটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। তো ফাইব্রাস ক্যাপসুলের ক্ষেত্রে বলতে গেলে কিডনির সাথে যেটা লাগানো থাকে, আচ্ছা এটা একটা আমরা ছবিটা বের করি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। এই ছবিটা না, আমরা একদম শেষে একটা ছবিতে চলে যাই, তাহলে কিডনির কাভারিং গুলো আমরা ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এই ছবিটা যদি আপনারা দেখেন, এই ছবিটা অনেক সময় দেখা যায় কি আমরা অ্যাভয়েড করে চলে যাই, ঠিক আছে, কিন্তু এই ছবিটা দেখলেই আমরা পুরো কিডনির কাভারিংটা একদম স্পষ্ট হয়ে যাব, ঠিক আছে। এই দেখেন, কিডনির কাভারিংটা যদি দেখি, আমরা এক পাশে মার্ক করবো আর এক পাশে আমরা মিলিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমার দুই পাশে একসাথে আমরা দেখে ফেলতে পারবো, হ্যাঁ। কিডনির ক্ষেত্রে একদম ওর গা বরাবর দেখেন একটা সাদা দাগ দেখা যাচ্ছে না? একদম গা বরাবর, ঠিক আছে, একটা একটা কাভারিং দেখা যাচ্ছে একদম গা বরাবর, হ্যাঁ। এই যে গা বরাবর যে কাভারিংটা দেখা যাচ্ছে, তাহলে আমরা রাইট কিডনি লেফট সাইড কি বলে রাইট সাইডে আমরা হচ্ছে মার্কিং করতেছি, যাতে আমাদের লেফট সাইডে আমরা মিলিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই এই যে মার্কিং করতেছি দেখেন,
তাহলে কিডনির এই যে একদম গা বরাবর যে আহ, একদম লেগে থাকে যে যে কাভারিংটা, সেটাই হচ্ছে আমাদের ফাইবারস ক্যাপসুল। ঠিক আছে, একদম গা বরাবর যেটা লেগে থাকতেছে সেটাই হচ্ছে আমাদের ফাইবারস ক্যাপসুল। যদিও বলা হয় যে এটা ফাইবারস ক্যাপসুলটা যদিও গা বরাবর লেগে থাকে, তবে বলা হয় যে এটা কোনো স্বাভাবিকভাবে এটা ইচ্ছা করলে কিন্তু কাভারিংটা যখন আমরা কিডনিটা রিমুভ করি এটা থেকে সরিয়ে ফেলা যাওয়ার কথা। কিন্তু কিডনিতে যদি হচ্ছে আমাদের কোনো ধরনের ইনফেকশন থাকে, কিডনিতে যদি ইনফেকশন থাকে, ইনফ্লামেশন হয়, তখন কিন্তু এটা একদম মানে লেগে থাকে। তখন কিন্তু এটা চাইলেও আমরা মানে সরাইতে পারবো না। ঠিক আছে, তাহলে কি হলো, একদম কিডনির গায়ের সাথে প্রথম যে কাভারিংটা সেটার নাম হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। সেটার নাম কি? ফাইবার্স ক্যাপসুল। ঠিক আছে, ফাইবার্স ক্যাপসুল হচ্ছে তাহলে ফার্স্ট লেয়ার। এখন দেখেন ফাইবার্স ক্যাপসুলের যে লেয়ারটা, এরপরে দেখেন মাঝখানে কিছু ফ্যাট লেয়ার দেখা যাচ্ছে, ফ্যাট। ঠিক আছে, এই দেখেন এখানে কিছু চর্বি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে ফাইবার ক্যাপসুলের পরে কিছু হলুদ হলুদ চর্বি দেখা যাচ্ছে, তাই না? দুই পাশেই দেখেন হলুদ হলুদ এই যে কিছু চর্বি দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। ঠিক আছে, পেরিনেফ্রিক ফ্যাট মানে হচ্ছে যেটা নেফ্রন, মানে কিডনি আক্রান্ত নেফ্রন। তাহলে পেরিনেফ্রিক ফ্যাট হচ্ছে যে পুরো নেফ্রনকে কাভার করে যে ফ্যাটটা থাকতেছে সেটাই হচ্ছে আমার পেরিনেফ্রিক ফ্যাট। তাহলে কি হলো, প্রথম লেয়ারটার নাম হচ্ছে ফাইবারস ক্যাপসুল, এরপরে যে ফ্যাটটা থাকতেছে সেটার নাম হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। সেটাই হচ্ছে আমাদের পেরিনেফ্রিক ফ্যাট। এরপরে আসলে আমরা থার্ড লেয়ার। থার্ড লেয়ারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার, সেটা হচ্ছে আমাদের রেনাল ফাসা। এই যে দেখেন এই যে একটা একটা লেয়ার গেছে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়ে, এখান থেকে শুরু হয়ে এই যে এভাবে চলে গেছে, এভাবে চলে গিয়ে এইখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, এই এই পাশেও তাই, এইখান থেকে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গিয়ে এই যে এভাবে শেষ হয়েছে। আর সামনের দিকে এটা যদিও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে কিন্তু কন্টিনিউয়াস থাকে। হ্যাঁ, এই লেপ বরাবর কিন্তু সামনের দিকে কন্টিনিউয়াস থাকে, জাস্ট এরকম থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই ছবিটা যা আঁকলাম জাস্ট সেটা একটু আমরা বর্ণনা করি। তাহলে কি হলো, পেরিনেফ্রিক ফ্যাটের বাইরের দিকে থাকে হচ্ছে আমার রেনাল ফাসা। ঠিক আছে, রেনাল ফাসাটাও কিন্তু আমার কিডনিটাকে দেখেন, এই রেনাল ফাসাটা কিন্তু এখন দেখতেছি দুইটা লেয়ার আছে, একটা অ্যান্টেরিয়র লেয়ার আর পিছন দিকে আছে পোস্টেরিয়র লেয়ার। এখন পোস্টেরিয়র লেয়ার দুটো দুই সাইড দিয়ে যে আমাদের লাম্বার ভার্টিব্রাল বডিতে লেগে যায়। তার মানে কি, মাঝখানে এই বডিটা থাকতেছে, তো বডির সামনে দিয়ে কিন্তু এই রেনাল ফাসাটা যাবে না। তার মানে কি, পোস্টেরিয়র লেয়ারটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। পোস্টেরিয়র লেয়ারটা কি হবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ এখানে লাম্বার ভার্টিব্রা থাকবে, লাম্বার ভার্টিব্রাল বডি থাকবে, বডিতে কিন্তু রেনাল ফাসাটা আসবে না। তাহলে কি হলো, এটা বডির সাইডে লেগে যাবে। ঠিক আছে, তাহলে রেনাল ফাসাটা কি হবে, রেনাল ফাসাটা হচ্ছে লাম্বার ভার্টিব্রাল বডির সাইডে লেগে যাবে। তার মানে পোস্টেরিয়র লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াস না, কিন্তু এন্টিরিয়র যে লেয়ারটা আছে এটা দুই পাশ থেকে এসে দুই পাশের সাথে মিলে যাবে। ঠিক আছে, তবে এন্টিরিয়র লেয়ার অফ দ্য রেনাল ফাসাটা কি হবে, কন্টিনিউয়াস। তাহলে কি হবে, কথাটা হচ্ছে এন্টিরিয়র লেয়ার অফ দ্য রেনাল ফাসাটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে নন কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে তিন নম্বরটা হচ্ছে কি, রেনাল ফাসা। আচ্ছা, এটার মধ্যে আছে আবার হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, লেয়ার যেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকে বডিতে। আর যেটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ারটা এটা কিন্তু নন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস ডিউ টু লাম্বার বা ডিমরার জন্য এটা কন্টিনিউয়াস না। ঠিক আছে, এখন আরেকটা জিনিস জানতে হবে, এই এন্টিরিয়র লেয়ার এটার কিন্তু আরেকটা নাম আছে, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য একটা আলাদা নাম আছে। এন্টিরিয়র লেয়ারের নামটা কি? এন্টিরিয়র নাম হচ্ছে ফাসা অফ টোডন্ট। ঠিক আছে, বানানটা আমি লিখে দিই, কারণ এটা উচ্চারণটা এক একজনের এক রকম হতে পারে। ঠিক আছে, তো এটা ফাসা অফ PULBT। ঠিক আছে, ফাসা অফ টোডন্ট। আর পোস্টেরিয়র লেয়ার এটাকে বলা হচ্ছে ফাসা অফ জুকার ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে বলা হয় ফাসা অফ জু CKER জুকার ক্যান্ডেল। ঠিক আছে, ফাঁসা অফ জুকার ক্যান্ডেল বলা হয়। ঠিক আছে, তাহলে এন্টিরিয়র লেয়ারটাকে বলা হয় হচ্ছে ফাঁসা অফ টোটল, আর পোস্টেরিয়র লেয়ারটাকে বলা হয়
কি বলে, পোস্টেরিয়রটাকে বলা হয় জুকার ক্যান্ডেল। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, এই পেরিনেফ্রিক ফ্যাট আর রেনাল ফাসা এই দুটোর মধ্যে একটা স্পেস থাকে, ঠিক আছে? এই দুটোর মধ্যে এই যে পেরিনেফ্রিক ফ্যাট পড়লাম আর রেনাল ফাসা পড়লাম, এর মধ্যে একটা স্পেস থাকে, সেটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্পেস অফ জেরোটা, ঠিক আছে? স্পেস অফ জেরোটা। কিডনিটার এই ভাষাগুলো অনেক কঠিন, নামগুলো মনে রাখা। তারপর আপনাদের তো যেহেতু এটা পড়তে হবে, পরীক্ষার জন্য কিন্তু এগুলো পারতে হবে, হ্যাঁ? তো সেই জন্যই কিন্তু আমরা খুব বেশি জিনিস একসাথে পড়াচ্ছি না। কিডনিটা এই জন্যই আমরা ভেঙে ভেঙে পড়াচ্ছি। অ্যাবডোমেনটা, মানে অ্যাবডোমেন এত ইম্পর্টেন্ট জিনিস আছে যে একসাথে পড়তে গেলে সব প্যাচ লেগে যাবে। সেজন্য আমরা এত ভাগ ভাগ করে ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, যাতে আপনাদের বেশিরভাগ জিনিস মাথায় থাকে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা রেনাল ফাসার এন্টেরিয়র লেয়ারটা পড়ে ফেললাম, পোস্টেরিয়র লেয়ারটা পড়ে ফেললাম। তাহলে এন্টেরিয়র লেয়ারটাকে বলা হয় হচ্ছে ফাসা অফ টোডল, পোস্টেরিয়র লেয়ারটাকে বলা হয় ফাসা অফ কি বলে, জুকার ক্যান্ডেল। আর এই রেনাল ফাসা এবং হচ্ছে তার আগে যে আমরা বললাম যে পেরিনেফ্রিক ফ্যাট, এটার মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে আমরা বললাম হচ্ছে স্পেস অফ জেরোটা। এইখানে যে স্পেসটা আছে এই স্পেসটাকে বলা হয় হচ্ছে স্পেস অফ জেরোটা বলা হয়। আর এখন এই রেনাল ফাসা, এটা তো দেখলাম যে আমাদের অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট আর পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট। এখন এইটার আবার আপার অ্যাটাচমেন্ট আছে, লোয়ার অ্যাটাচমেন্ট আছে, হ্যাঁ? এই যে দেখেন, ওটা আমরা দেখছিলাম ট্রান্সভার্স সেকশন। এখন আমরা একটু স্যাজাইটাল সেকশনের ছবিটা দেখি। স্যাজাইটাল সেকশনটা মানে কি, আমাদের একটা মানুষকে স্লাইস করছি, হ্যাঁ? এটা হচ্ছে আগেরটা হচ্ছে ট্রান্সভার্স কাটছিলাম, এখন স্যাজাইটাল মানে লম্বালম্বি কাটছি। তাহলে দেখেন, কিডনিটাকে, কিডনির এখানে যদি লম্বালম্বি কেটে থাকি, দেখেন কিডনির সাথে দেখেন এই যে এই গা বরাবর কিন্তু আমার প্রথম যে লেয়ারটা, ফাইব্রাস লেয়ারটা দেখা যাচ্ছে, তাই না? তারপরে দেখেন এই যে ফ্যাট লেয়ারটাও দেখা যাচ্ছে, এরপর রেনাল ফাসাটা দেখা যাচ্ছে। এই দেখেন রেনাল ফাসাটা কিন্তু আমাদের এই সুপ্রারেনাল গ্ল্যান্ডটাকে উপরে যেটা উঠে যাচ্ছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডটাকে কিন্তু আমার সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কিন্তু হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কিন্তু এটাকে ইনক্লোজ করে যাচ্ছে, হ্যাঁ? ইনক্লোজ করে এই উপরে যে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে মনে হচ্ছে যে দুইটা লেগে গেছে, তাই না? যে এন্টেরিয়র লেয়ার আর পোস্টেরিয়র লেয়ার লেগে গেছে, তাই না? এরকম যদিও মনে হচ্ছে, আসলে কিন্তু এটা লেগে যায় না, ঠিক আছে? কেন লেগে যায় না? এই দেখেন, পোস্টেরিয়র লেয়ারটা কিন্তু হচ্ছে ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে, কথাটা একটু খেয়াল রাখেন, পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে এই যে ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে কন্টিনিউশন হয়ে যায়, ঠিক আছে? পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে, এই যে পোস্টেরিয়র যে লেয়ারটা আছে, এটা ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। এবং এন্টেরিয়র যে লেয়ারটা আছে, এন্টেরিয়র লেয়ারটা কিন্তু এই যে দেখেন, এই যে এন্টেরিয়র লেয়ারটা আছে, এই এন্টেরিয়র লেয়ারটা কিন্তু কিডনির যে করোনারি লিগামেন্টটা আছে, করোনারি লিগামেন্টের সাথে দেখেন এই দিক দিয়ে চলে আসছে, দেখেন এই দেখেন এই লেয়ারটা কিন্তু এখানে ইনক্লোজ করার পর এইভাবে করে চলে আসছে। তার মানে কি, বেয়ার এরিয়া যেটা থাকে, এই দেখেন এই জায়গাটা তো আমার বেয়ার এরিয়া অফ দ্য লিভার। তো বেয়ার এরিয়া অফ দ্য লিভারটা কিন্তু এই ফাঁসাটাকে কাভার করে না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমার এই দুটো লেয়ার উপরে যে উঠে যাচ্ছে, উপরে উঠে কিন্তু এগুলো মানে একসাথে লাগবে না, তাই না? তাহলে কি হবে, যে আমার অ্যান্টেরিয়র লেয়ারটা হচ্ছে লিভারের রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে ট্রাইঙ্গুলার, যে রাইট যে লিভারের যে করোনারি লিগামেন্ট আছে, করোনারি লিগামেন্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর পোস্টেরিয়র যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আমার ডায়াবেটিক ফাঁসের সাথে কন্টিনিউশন হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা একটু লিখে দিই, তাহলে আমার মনে হয় যে আপনাদের আর একটু মনে থাকবে। তাহলে কি হলো, এন্টেরিয়র লেয়ারটা যেটা আছে এইটা হচ্ছে অ্যাবভ, এন্টেরিয়র লেয়ারটা অ্যাবভ গেলে কি হবে, এন্টেরিয়র লেয়ার যখন অ্যাবভে উঠে যাবে, উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে অ্যান্টেরিয়র লেয়ারটা হচ্ছে আমার রাইট সাইডে, রাইট সাইডে যতক্ষণ থাকবে, মানে রাইট কিডনির ক্ষেত্রে যেটা, রাইট কিডনির ক্ষেত্রে হচ্ছে এইটা রাইট সাইডে, এটা হচ্ছে করোনারি লিগামেন্টের সাথে কন্টিনিউয়াস হয়ে যাবে, করোনারি লিগামেন্ট অফ লিভার, করোনারি লিগামেন্ট অফ দ্য লিভারের সাথে কন্টিনিউয়াস হয়ে যাবে। আর তাহলে লেফট সাইডে কি হবে, লেফট সাইডে হচ্ছে, লেফট সাইডে এটা হচ্ছে গ্যাস্ট্রো স্পেনিক যে লিগামেন্টটা আছে,
লিগামেন্ট আছে, এটার সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রাইট সাইডে হচ্ছে করোনারি লিগামেন্ট অফ রিভারের সাথে, আর লেফট সাইডে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের সাথে মার্জ হয়ে যাবে। আর আর যেটা হচ্ছে পোস্টেরিয়র যে লেয়ারটা আছে, পোস্টেরিয়র লেয়ারটা উপরে চলে গেলে রাইট সাইড এন্ড বোথ মানে লেফট সাইড বোথ সাইডে একই হবে। এটা বোথ সাইডেই হচ্ছে আমার ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে মার্জ হয়ে যাবে। ডায়াফ্রামেটিক ফাঁসের সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটু জানলাম যে কি কি জানলাম, যে রেনাল ফাসাটা এন্টিওলারটাকে বলা হয় ফাসা প্রোটল, এবং এটা কি কন্টিনিউয়াস থাকে, দুই পাশ থেকে আইসে একসাথে কন্টিনিউয়াস হয়ে যায়। পোস্টেরিয়রটাকে বলা হয় ফাসা জুকা কান্ডেল, এটা হচ্ছে নন কন্টিনিউয়াস থাকে, কেন? লাম্বারা ভার্টিব্রার কারণে। এরপরে দেখেন এই অ্যান্টিওলারটা উপরে গিয়ে হচ্ছে আমার সুপ্রানাল গ্ল্যান্ডটাকে ইনক্লোজ করার পরে এই এন্টিরিয়র পোস্টেরিয়রটা এন্টিরিয়রটা হচ্ছে রাইট সাইডে বা রাইট কিডনির ক্ষেত্রে আমার করোনারি লিগামেন্ট অফ লিভারের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়, আর লেফট সাইডে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। আর পোস্টেরিয়র সাইডে যে লেয়ারটা আছে, বোথ সাইডেই হচ্ছে আমার ডায়াফ্রামেটিক ফাঁসার সাথে মার্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা অনেক কঠিন একটা পড়া কিন্তু আমরা প্রায় শেষের দিকে। এখন দেখেন রেনাল ফাঁসাটা যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই বিলোতে চলে গেলে কি হবে? রেনাল ফাঁসাটা যখন বিলের দিকে চলে যাবে, নিচের দিকে আসলে এটা ফাঁসা আইলিয়াকাসের সাথে কোথায় ফাঁসা আইলিয়াকাসের সাথে মার্জ হয়ে যাবে। এই দেখেন নিচের দিকে যেটা আসে, নিচের দিকে আসার পরে এই যে পিছনে যে আইলিয়াস মাসেল আছে, আইলিয়াকাস এখানে আইলিয়াক মাসেল আছে, ফাঁসা আইলিয়াকার সাথে আমার এটা মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নিচের দিকে কি হবে? এটা ফাঁসা আইলিয়াকার সাথে মার্জ হয়ে যাবে। তাহলে আমরা নিচের দিকে লিখে দেখি যে বিলোতে কি হবে, তাহলে বোথ লেয়ার মার্জ করবে, মার্জ হচ্ছে ফাঁসা ইলিয়াক। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা গেছে এখান থেকে অনেক প্রশ্ন আসে। সেজন্য আমি চেষ্টা করলাম আপনাদেরকে ছবিতে দেখিয়ে দেওয়ার জন্য এবং সাথে সাথে লিখে দেওয়ার জন্য। এই লিখে যেটা দিচ্ছি সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে পিডিএফ আকারে আর একটু গুছিয়ে দিয়ে দিব, ঠিক আছে। আমরা বাকিগুলো ওইভাবে দিয়ে দিয়েছি, এটাও আপনাদেরকে দিয়ে দিব। আর দেখেন সবচেয়ে বাইরের যে লেয়ারটা থাকে, সবচেয়ে বাইরের লেয়ার, তাই না? আমরা তিনটা লেয়ার পড়লাম দেখুন। কি পড়লাম? প্রথমে পড়লাম ফাইব্রাস ক্যাপসুল লেয়ার, তারপর পড়লাম পেরিনেফ্রিক ফ্যাট লেয়ার, তারপর পড়লাম রেনাল ফাসা। এরপরে সবচেয়ে বাইরের দিকে এই রেনাল ফাঁসার পরে যেটা থাকে সেটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এই দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। সামনেও থাকে প্যারানেফ্রিক ফ্যাট, এই যে সামনের দিকেও থাকে। দেখেন প্যারানেফ্রিক ফ্যাটটা কিন্তু কোথায় বেশি থাকতেছে? প্যারানেফ্রিক ফ্যাটটা সবচেয়ে বেশি থাকতেছে হচ্ছে আপনার দুইটা জায়গায় বেশি থাকে, তাই না? একটা দেখেন এই যে পিছনের দিকে, এখানে দেখেন অনেক মোটা দেখা যাচ্ছে না, এখানে বেশি থাকতেছে। আর এই নিচে এইখানে অনেক বেশি থাকতেছে, ঠিক আছে। প্যারানেফ্রিক ফ্যাটটা এখানে অনেক বেশি থাকতেছে, ঠিক আছে, এখানে অনেক বেশি থাকতেছে, ঠিক আছে। তাহলে আমার প্যারানেফ্রিক ফ্যাটটা দুইটা জায়গায় বেশি থাকতেছে, ঠিক আছে। একটা হচ্ছে কি প্যারানেফ্রিক ফ্যাটটা বেশি থাকতেছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য কিডনিতে বেশি থাকতেছে, আর লোয়ার পোল অফ দ্য কিডনিতে গিয়ে আমার প্যারানেফ্রিক ফ্যাটটা অনেক বেশি থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর লেয়ারটা কি? 4 নম্বর লেয়ারটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এটা তো পুরোটা জায়গাতেই থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট থাকে দুইটা জায়গায়, তাই না? মোস্ট অ্যাবান্ডেন্টটাই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করবো। মোস্ট অ্যাবান্ডেন্ট থাকতেছে কোথায়? একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেসে থাকতেছে, এন্ড হচ্ছে কোথায়? লোয়ার পোল অফ কিডনি, ঠিক আছে। লোয়ার পোলে অফ লোয়ার পোল অফ দা কিডনিতে আমার সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট পরিমাণে আমার প্যারানেফ্রিক ফ্যাট থাকে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার সময় খুব আসে, ঠিক আছে, যে যে আমার প্যারানেফ্রিক ফ্যাটটা সবচেয়ে বেশি কোথায় থাকে। প্যারানেফ্রিক ফ্যাটটা কিন্তু আমার পোস্টিরিয়র সারফেসে এবং টুয়ার্ড দ্য লোয়ার পোলে সবচেয়ে বেশি থাকতেছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ টপিক কিডনি থেকে, সেটা হচ্ছে কিডনির ক্ষেত্রে কিডনির রিলেশনটা অনেক ইম্পর্টেন্ট। দুইটা কিডনির রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে কিডনিটা কোথায় থাকে এবং কার সাথে রিলেটেড। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু ছবির সাথে সাথে এটা একটু দেখে ফেলবো, ঠিক আছে। যে আমাদের এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ,
সো আমরা একটু দেখে ফেলি ছবির সাথে মিলিয়ে যে কিডনি রিলেশনটা কোথায় কোনটা থাকতেছে এবং কিভাবে থাকতেছে, ঠিক আছে। আমার একটু কনভিনিয়েন্ট ছবিটা একটু বের করার চেষ্টা করতেছি, একটু ঠিক কোন ছবিটা আমাদের ভালো লাগবে দেখতে। আচ্ছা, আমাদের কয়েকটা ছবি মিলে একটু দেখতে হবে, ঠিক আছে, তাহলে আমরা মনে হয় একটু ভালো বুঝতে পারবো, ঠিক আছে। বা আমরা যে ছবিটাতে নাই, আমরা, হ্যাঁ, এই ছবিটা দেখলেই আমরা মনে হয় ভালো বুঝতে পারবো, ঠিক আছে। দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট কিডনি, আর এইটা হচ্ছে আমাদের লেফট কিডনি, তাই না। তাহলে দেখেন, রাইট কিডনির ক্ষেত্রে এন্টেরিয়রলি কে থাকতেছে, এই দেখেন উপরে কে থাকতেছে, এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডটা একটা পার্ট কিন্তু আমাদের রাইট কিডনির এন্টেরিয়র সারফেসে আসতেছে। এরপর দেখতেছেন এই যে আমাদের লিভারটা থাকতেছে, তাই না, এখান দিয়ে আমাদের লিভারটা থাকতেছে, তার মানে লিভারটাও রাইট সাইডে থাকতেছে। এরপরে দেখেন এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রাম, এটা তোমরা আগের দিন পড়ছি, সেকেন্ড পার্ট অফ দ্য ডিড্রাম, এটাও কিন্তু আমার কিডনির একটু হলো সামনে দিয়ে থাকতেছে। এরপরে এই যে এখান দিয়ে যে আমার যে হেপাটিক ফ্লেক্সার অফ কোলনটা এখান দিয়ে চলে যাবে, তাই না। তাহলে কোলনটাও কিন্তু এই কিডনির সামনে দিয়ে থাকতেছে, আর নিচ দিয়ে কিছুটা এই জায়গাটা এই জায়গাটায় কিছু আমার কয়েল অফ ইন্টেস্টাইন থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন রাইট কিডনির ক্ষেত্রে কি কি জিনিস সামনে পেলাম, একটা পাইলাম হচ্ছে এন্টেরিয়র পেলাম, একটা পেলাম হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা পেলাম, তারপরে লিভারটা পেলাম, তারপরে হচ্ছে লিভারটার পরে পেলাম হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনলটা পেলাম, এরপরে এখানে পেলাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার, এখানে যে হেপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন থাকে সেটা পেলাম, আর এইদিকে পেলাম কিছু কয়েল অফ স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। তাহলে এই পাঁচটা জিনিস আমরা পেলাম, ঠিক আছে। কি কি পাঁচটা জিনিস আমরা লিখে ফেলি, তাহলে আমাদের মনে থাকবে ভালো, হ্যাঁ। রাইট কিডনি এন্টেরিয়র রিলেশন, কিডনি এন্টেরিয়র আমরা পাইলাম হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, রিনাল গ্ল্যান্ড পেলাম, এক নম্বর পয়েন্ট। এর নিচে পেলাম হচ্ছে আমাদের লিভারটা পেলাম, লিভারের পরে 3 নম্বরে পেলাম হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, এরপরে পেলাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার ফ্লেক্সার অফ কোলন, আর 5 নম্বরে পেলাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট ইন্টেস্টাইন। এই পাঁচটা জিনিস আমরা কিন্তু রাইট কিডনি এন্টিরিয়র পাই। এখন দেখেন লেফট কিডনির ক্ষেত্রে আমরা কি পাই, লেফট কিডনি এন্টিরিয়র রিলেশন। আমরা একটু পড়ে পড়ে কষ্ট করে পড়ার চেষ্টা করতেছি যাতে আমাদের ছবির সাথে সাথে ভিজুয়াল মেমোরিটা একবারে হয়ে যায়, হ্যাঁ। সময় নিয়ে পড়ার চেষ্টা করতেছি, তারপর যাতে আমাদের লাভ হয়, হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন লেফট কিডনির ক্ষেত্রে ইন্ট্রোডিউশনে কি আসবে, এই যে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা আসবে, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা আসবে। তার নিচে দেখেন আমাদের এখানে স্প্রিংটা থাকে, এই যে এখান থেকে স্প্রিংটা কাটা হয়েছে, দেখেন স্প্রিংটা হাইলাইটটা রাখছে, এখানে কাটা হয়েছে, এখানে আমার স্প্রিংটা থাকে, তাহলে স্প্রিংটা আসবে, ঠিক আছে। স্প্রিং হাইলাইটটা এরকম ভাবে থাকে, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে এখানে স্প্রিংটা থাকে, তাহলে কি সুপ্রারেনাল গ্ল্যান্ডটা থাকে, তার সাথে এখানে স্প্রিংটা থাকে। এরপরে দেখেন এই উপরে তো আমাদের এখান থেকে তো আমাদের স্টোমাকটা থাকে, তাই না, এখান থেকে আমাদের স্টোমাকটা থাকে, এভাবে তো আমাদের স্টোমাকটা থাকে। তাহলে এখানে গ্যাস্ট্রিক ইমপ্রেশনটাও কিন্তু আমার কিডনির এন্টেরিয়র সারফেস আসছে আমার, কারণ এটা তো আমরা পড়ছিলাম, তাই না, যে স্টোমাক পেটের কন্টেন্ট হিসেবে পড়ছিলাম। এরপর দেখেন প্যানক্রিয়াসটাও তো এর সামনে দিয়ে যাচ্ছে, কিডনির সামনে দিয়ে গিয়ে স্প্লেনিক হাইলামে ড্রেন করতেছে, এবং এইখানে যে জেজুনামটা শুরু হয়, এই জেজুনামটাও এখানে যে কয়েলগুলো ফর্মেশন করবে, সেই কয়েলগুলো এই কিডনির সামনে দিয়ে যাবে, এবং এই যে যে কোলনটা এখান দিয়ে যে আমরা বলছিলাম, কোলনটাও কিন্তু এই সামনে দিয়ে এভাবে যাবে, ঠিক আছে, এই যে এভাবে যাবে, সরি এই যে এভাবে যাবে, হ্যাঁ, এভাবে করে কিন্তু আমার কোলনটাও যাবে, তাই না, এই যে, হ্যাঁ, এভাবে করে কিন্তু আমার কোলনটা থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি কি জিনিস পাইলাম এই কিডনির সামনে। প্রথমে পেলাম লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপর পেলাম আমরা স্প্রিনটা পেলাম, তারপর আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা পেলাম,
পরে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস একটা পার্ট পেলাম, ট্রান্সভার্স কোলনটা পেলাম, আর জেজু নামের একটা পার্ট পেলাম, তাই না? প্রায় 6টা জিনিস আমরা পাইলাম, তাই না? আমরা একটু লিখে ফেলি কোন 6টা জিনিস পাইছি, তাহলে আমাদের ভালো মনে থাকবে। প্রথমে পেলাম হচ্ছে লেফট সুপ্রা রিনাল গ্ল্যান্ড পেলাম, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড পেলাম, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডে পেলাম হচ্ছে স্প্লিনটা পেলাম, স্প্লিন পেলাম, স্প্লিনের পরে পেলাম হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশন পেলাম, তার পাশে পেলাম হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের পার্ট, প্যানক্রিয়াসের একটা পার্ট পেলাম, এরপরে পেলাম হচ্ছে আমাদের জেজুনাম, আর লাস্টে পেলাম হচ্ছে আমাদের কোলন। এই 6টা জিনিস কিন্তু আমরা অ্যান্টিরিওরেশন অফ দ্য লেফট কিডনির ক্ষেত্রে পেলাম, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু ছবিটা যদি সহজ করে ফেলি, তাহলে আমরা একটু দেখি রাইট কিডনির ক্ষেত্রে কি পাইছিলাম অ্যান্টিরিওরেশনে, আর লেফট কিডনির ক্ষেত্রে কি পেলাম, ঠিক আছে? এটা আমি বারবার বলার চেষ্টা করতেছি কারণ এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর পরীক্ষার সময় কিছু মুখস্থ কোশ্চেন আপনাদের আসে, সেই মুখস্থ কোশ্চেনগুলো যদি আপনি পারেন তাহলে আপনি সহজে কিছু নাম্বার পেয়ে যাবেন। তো এইরকম মুখস্থ কোশ্চেনগুলো আপনি খেয়াল রাখার চেষ্টা করবেন। এটা যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে বা বিগত বছরের পরীক্ষায় এগুলো এসেছে, সেই জন্যই আমরা এটা বারবার বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? কি প্রথমে হচ্ছে তাহলে বললাম যে রাইট কিডনির ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিওরেশনে পড়লাম হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এরপরে পড়লাম হচ্ছে এই লিভারটা পড়লাম, তারপরে পড়লাম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, এরপরে পড়লাম হচ্ছে রাইট যে হেপাটিক ফ্লেক্সার বা রাইট কোলিক ফ্লেক্সার সেটা পড়লাম, আর এখানে থাকে কিছুটা স্মল ইন্টেস্টাইনের পার্ট। এই 5টা জিনিস পড়লাম এন্টিওরেশন অফ দ্য রাইট কিডনির ক্ষেত্রে। আর লেফট কিডনির ক্ষেত্রে এন্টিওরেশনে পড়লাম লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এরপর পড়লাম হচ্ছে স্প্লিন, এখানে যে স্প্লিনটা থাকে স্প্লিন, তারপরে হচ্ছে পড়লাম গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এই সামনে যে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন সেটা পড়লাম, তারপর প্যানক্রিয়াসের বডি এবং টেলের কিছু পার্ট এটা সামনে দিয়ে যায় সেটা পড়লাম, জেজু নামের কয়েলগুলো এটা সামনে দিয়ে যায়, এবং ট্রান্সভার্স কোলন এবং স্প্লেনিক যে ফ্লেক্সার সেটাও হচ্ছে এই কিডনির সামনে দিয়ে যায়, সেটা আমরা পড়ে ফেললাম। এখন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি দুই পাশেই সেম, দুই পাশেই পোস্টেরিয়র রিলেশনটা সেম, ঠিক আছে? অ্যান্টিরিয়র রিলেশনটাই আমাদের পার্থক্য ছিল, পোস্টেরিয়র রিলেশনটা একদম সেম টু সেম দুই সাইডে, জাস্ট একটা জিনিস আলাদা। সেই আলাদা জিনিসটা কিন্তু আমরা বলেছি, কি বলেছি? যে রাইট কিডনির ক্ষেত্রে পিছনে থাকতেছে 12 রিব, আর লেফট কিডনির ক্ষেত্রে থাকতেছে 11 আর 12 রিবস, ঠিক আছে? তাহলে কি হলো, দুইটা কিডনির ক্ষেত্রেই পোস্টেরিয়র রিলেশন আর সেম, তাই গেল কথাটা হবে এরকম, পোস্টেরিয়র রিলেশন is same on both sides of kidney, ঠিক আছে? শুধু এক্সট্রা থাকে হচ্ছে, এক্সট্রা কি আছে, এক্সট্রাটা আমরা পড়বো, এক্সট্রা হচ্ছে রাইট সাইডে, এক্সট্রাটা হচ্ছে রাইট সাইডে থাকবে অনলি 12 রিবস, আর লেফট সাইডে হচ্ছে আর লেফট সাইডে থাকতে হবে হচ্ছে 11 অ্যান্ড 12 রিবস, এই দুইটা থাকবে আমার লেফট সাইডে, ঠিক আছে? আর বাকি স্ট্রাকচার গুলো সেম। এখন বাকি স্ট্রাকচার গুলো আমরা একটা ছবিতে দেখি, তাহলে আমাদের বাকি স্ট্রাকচার গুলো মাথায় ঢুকে যাবে। এই যে, এই ছবিটা যদি দেখি তাহলে আমাদের দেখেন স্ট্রাকচার গুলো এই হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম মাথায় ঢুকে যাবে। আচ্ছা, দেখেন এই দুইটা কিডনির মধ্যে আমরা বুঝতে পারতেছি এটা লেফট সাইড, কারণ এই কিডনিটা একটু উপরে আছে, আর এটা রাইট সাইড, তাই না? এটা নিচে আছে, তাই না? এটা রাইট সাইড, আর এটা হচ্ছে আমার লেফট সাইড। কারণ এই রাইট সাইডে কিডনি দেখেন এই যে অনলি 12 রিবসটা পাইছে, তাই না? আর এই ক্ষেত্রে
এই 11 রিবটা কিন্তু এই যে দেখেন এই, আর লেফট সাইডের ক্ষেত্রে একটু উপরে আছে, কিন্তু আমার 11 রিবটাকে কাভার করে ফেলতেছে, ঠিক আছে। আর রাইট সাইডে শুধুমাত্র 12 রিবটা থাকতেছে, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, পিছন দিক দিয়ে ঢুকলে কি কি স্ট্রাকচার গুলো আমরা পাবো, ঠিক আছে। ফার্স্টে দেখেন এই যে এইখানে যে ডায়াফ্রামটা ছিল, আমাদের পোস্টেরিয়র ওয়ালে যে ডায়াফ্রামটা ছিল, এই ডায়াফ্রামটা কিন্তু এই যে আমরা মার্কিং করতেছি, এই যে উপর থেকে কিন্তু এই যে ডায়াফ্রামটা আসছে, তাই না, এই যে এভাবে থাকে ডায়াফ্রামটা, এই যে এভাবে থাকে। তাহলে আমাদের পোস্টেরিয়র কিন্তু এই ডায়াফ্রামটা কিন্তু আমাদের রিলেশনে আসে, ঠিক আছে। আর ডায়াফ্রামের আমরা জানি যে ডায়াফ্রামের ভিতর দিকে কি থাকে, একটা থাকে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, আর একটা থাকে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। সেটা আমরা আগের ক্লাসে কিন্তু পড়ছি, তাই না। আমরা একটু দেখি আগের ক্লাসের ছবিটা দেখে আসি, তাহলে আমাদের আবার একটু মনে পড়বে। আমরা যদি ভুলে যেয়ে থাকি, তাহলে আমরা একটু ছবিটা দেখে আসি, পোস্টেরিয়র ওয়ালের ছবিটা, তাহলে আমাদের মনে পড়বে। আচ্ছা, ছবিটা আমরা একটু একটু খুঁজে বের করি। হ্যাঁ, তাহলে দেখা গেছে যে আমাদের সামনে এবং পিছনে দুটো যদি একসাথে দেখতে পারি, তাহলে আমাদের ভালো একটা মনে আসবে। এই যে, এই ছবিটা দেখি, ঠিক আছে। তাহলে এই দেখেন এই যে আমরা পড়ছিলাম জাস্ট এই ছবিটাই আমরা পিছন থেকে দেখতেছি, জাস্ট এই ছবিটাই আমরা কিন্তু ওখানে পিছন থেকে দেখতেছি। তাহলে দেখেন এখানে আমরা উপরে দেখলাম ডায়াফ্রাম, এরপরে এই যে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এই যে আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, আর এটা হচ্ছে আমার ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা ছিল হচ্ছে আমার কোয়াড্রান্টাস ল্যাম্বোরাম বা থোরাকোলাম্বার ফাসার উপরে, আর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টটা ছিল, সরি, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টটা ছিল কোয়াড্রান্টাস ল্যাম্বোরামের উপরে, আর মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা ছিল আমার সোয়াস মেজর মাসেলের উপরে, ঠিক আছে। এটা আবার আমরা ওই ছবির সাথে মিলিয়ে দেখবো, ঠিক আছে। জাস্ট আমরা সামনের দিকে দেখতেছিলাম, তাই না। পিছন থেকে যদি আমরা আসতে হয়, তাহলে কিন্তু এই ডায়াফ্রামটা রিলেশনে থাকতেছে। জাস্ট কিডনিটা যদি এখানে থাকে দেখেন, তাহলে ডায়াফ্রামটা থাকতেছে, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট এগুলো লিস্টে থাকতেছে, সাথে এই যে সোয়াস মেজরটা থাকতেছে, কোয়াড্রাটাস ল্যাম্বোরামটা থাকতেছে, আর এই পাশ দিয়ে কিছুটা হচ্ছে আমার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস যে মাসেলটা আছে, এই যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটাও কিন্তু আমার রিলেশনে থাকতেছে। এছাড়া কিছু ভেসেলস আর নার্ভ থাকে, কি থাকে, সাবকোস্টাল ভেসেলস আর নার্ভ, এছাড়া ইলো হাইপোকোস্টিক অ্যান্ড ইলিওইঙ্গুলার নার্ভ, ইলো হাইপোকোস্টিক অ্যান্ড ইলিওইঙ্গুলার নার্ভ। জাস্ট ভেসেলস আর নার্ভের নামটা আমরা মনে রাখবো, ওটা যেহেতু ছবিতে দেখা যাচ্ছে না, তো আমরা ওটা মনে রাখবো। তাহলে কি হলো দেখেন, কিডনিটা যদি থাকে এখানে, এখানে থাকতো, সাপোজ ধরেন এখানে একটা আমার কিডনি ছিল, এই জায়গাটা যদি আমার কিডনি থাকে, বা এইখানে যদি আমার একটা কিডনি থাকে, তো দেখেন, তাহলে এটা দেখেন পোস্টেরিয়রলি কি থাকে, পোস্টেরিয়রলি তাহলে আমরা এই যে এখানে ডায়াফ্রামটা পাচ্ছি, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টটা পাচ্ছি, তার পিছনে হচ্ছে আমাদের সোয়াস মেজর অ্যান্ড কোয়াড্রেটাস ল্যাম্বোরাম মাসেলটা পাচ্ছি। আর এছাড়া এখানে কি থাকবে, কয়েকটা ভেসেলস আর নার্ভ থাকবে। ভেসেলস আর নার্ভের নামটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে সাবকোস্টাল ভেসেলস আর নার্ভ, সাথে ইলিও হাইপোকোস্টিক অ্যান্ড ইলিওইঙ্গুলার নার্ভ, ঠিক আছে। আর আমরা রিবস তো পড়ছি, যে রাইট সাইডে থাকতেছে হচ্ছে আমাদের 12 রিবস, আর রাইট সাইডে থাকতেছে তাহলে কি আমার 12 রিবস অনলি, আর লেফট সাইডে থাকতেছে হচ্ছে আমার 11 অ্যান্ড 12 রিবস, ঠিক আছে। তাহলে কিডনির আমরা রিবগুলো পড়ে ফেললাম, পজিশনটা পড়ে ফেললাম। এখন দেখেন কিডনির ক্ষেত্রে আর একটা জিনিস একটু দেখবো, যেটা একটু গুরুত্বপূর্ণ। এই দেখেন কিডনির ক্ষেত্রে পেলভিসটা একটু দেখার চেষ্টা করুন, ঠিক আছে। এই যে যেখানে হচ্ছে কর্টেক্স আর মেডুলা, মেডুলার এখানে যেখানে পেলভিসটা থাকে, জাস্ট এই জায়গাটা একটু দেখার চেষ্টা করবো, মানে সরি কিডনি হাইলামটা একটু দেখার চেষ্টা করবো। এই হাইলামের রিলেশনটা অনেক সময় পরীক্ষায় আসে, জাস্ট সেই জন্য আমরা একটা হাইলামটা দেখার চেষ্টা করবো। দেখেন এই যে এইটা যদি কিডনির হাইলাম হয়, এই জায়গাটাকে বলা হয় হাইলাম, যেখানে হচ্ছে সব ভেসেল বা নার্ভ গুলো ঢুকবে বা বের হবে, সেটাকে বলা হয় হাইলাম, তাই না। তাহলে দেখেন এই দুইটা যদি হাইলামটা আমরা জানি, আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ছি যে কিডনির হাইলাম গুলো হচ্ছে নাম্বার ওয়ান লেভেলে থাকে। কোন লেভেলে থাকে, নাম্বার ওয়ান লেভেলে থাকে, ঠিক আছে। কোন লেভেলে থাকে, নাম্বার ওয়ান লেভেলে থাকে, ঠিক আছে। যে লেভেলটা হচ্ছে হচ্ছে আমার
সুপ্রামেসেন্ট্রিক আর্টারিটা শুরু হয়, সেটাই হচ্ছে আমার নাম্বার 1 লেভেল। তার এই লেভেলে হচ্ছে হাইলামটা থাকে, ঠিক আছে। এখন তাহলে আমরা দেখেন, এখানে দেখেন এই হাইলামের ক্ষেত্রে এনএসটা কি দেখেন, আমার রেনাল, এটা যদি রেনাল ভেইন হয়, এটা যদি রেনাল আর্টারি হয়, আর এই যে যে যেটা ইউরেটার রেনাল পেলভিস হয়ে নিচের দিকে ইউরেটার নাম হচ্ছে, তাহলে এটা রেনাল পেলভিস। তাহলে দেখেন এটা অ্যারেঞ্জমেন্টটা কি, অ্যান্টেরোলি যদি যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ভ্যাপ, ঠিক আছে, কি ভ্যাপ। অ্যান্টেরোলি চলে গেলে এটা হবে হচ্ছে আমাদের ভ্যাপ। এইটা লাস্ট এফসিবিএস পরীক্ষায় আসছিল যে আমরা যদি পোস্টেরিয়র অ্যাপ্রোচে একটা কিডনিকে আমরা অ্যাপ্রোচ করতে যাই, তাহলে আমাদের প্রথমে কিডনির কোন স্ট্রাকচারটা আমরা পাবো, তখন ছিল রেনাল পেলভিস একটা অপশন ছিল, রেনাল আর্টারি একটা অপশন ছিল, রেনাল ভেন ছিল। এখন আমরা তো জানি যে এন্টেরিয়রলি গেলে হচ্ছে থাকতে ভেন, রেনাল ভেন, তার পিছনে থাকে রেনাল আর্টারি, আর সবার নিচে থাকে রেনাল পেলভিস। তাহলে আমাদের পিছন থেকে যদি আসি, তাহলে প্রথম কোন স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো হচ্ছে রেনাল পেলভিস, ঠিক আছে। এইটাই কিন্তু একবার পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। সো আমরা এটা জেনে ফেললাম। তো নেক্সট যদি কখনো পরীক্ষাতে আসে, তাহলে আমাদের আর ভুল হবে না, ঠিক আছে। এই ছবিটাতে কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে, রেনাল ভেইনটা সবার সামনে, তারপরে রেনাল আর্টারিটা, আর সবার পিছন থেকে আসতেছে রেনাল পেলভিসটা, ঠিক আছে। রেনাল ভেইন, আর্টারি, পেলভিস, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। এছাড়া আর দেখতে হবে হচ্ছে আমাদের, আচ্ছা, এরপরে দেখেন রেনাল রেনাল কিডনির মোটামুটি আমাদের আলোচনা শেষ। আমরা দেখেন ইউরোটারটা একটু দেখে ফেলবো, ঠিক আছে। ইউরোটারের ক্ষেত্রে আমাদের জাস্ট দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ইউরোটারে কয়টা কনস্ট্রিকশন আছে, আর ইউরোটারের একটা রেশন, যেটা ছাড়া আর আমাদের ইউরোটার আর আপনি ভুলে যাবেন, আর কিছু বলবেন না, ঠিক আছে। একটা হচ্ছে ইউরোটারে কয়টা কনস্ট্রিকশন আছে, ইউরোটারে পাঁচটা, টোটাল পাঁচটা কনস্ট্রিকশন আছে। পাঁচটা কনস্ট্রিকশন কোথায় আছে সেটা আমরা আপনাদের লিখে দিব, ঠিক আছে, আর ছবিতে দেখাইও দিব, ঠিক আছে। জাস্ট এটা খেয়াল রাখবেন, ইউরোটারের টোটাল পাঁচটা কনস্ট্রিকশন আছে, এটা মাথায় ঢুকান, যে পরীক্ষায় বারবার আসে এটা, ইউরোটারের টোটাল কনস্ট্রিকশন আসছে কয়টা। লাস্ট টাইম সিবিএসও আসছিল যে ইউরোটারের কয়টা কনস্ট্রিকশন আছে, একদম হুবহু এভাবে আসছিল, ইউরোটারের কয়টা কনস্ট্রিকশন আছে, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন লাস্ট বার আসছিল, এটা তিনটা, দুইটা, চারটা, পাঁচটা, একটা এসবি কোশ্চেন ছিল, মানে একটা এসবি মানে কিন্তু 2 পয়েন্ট। তাহলে আপনি কিন্তু এটা জেনে 2 পয়েন্টস একদম সিকিউর করতে পারতেছেন। সেটা হচ্ছে রেনাল ইউরোটারের কয়টা কনস্ট্রিকশন থাকে, তাহলে রেটারের কনস্ট্রিকশন থাকে হচ্ছে পাঁচটা, ঠিক আছে। ইউরোটারের কনস্ট্রিকশন থাকে পাঁচটা, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের জানতে হবে, ইউরোটারের ব্লাড সাপ্লাই, ঠিক আছে। ইউরোটারের ব্লাড সাপ্লাইটা কিভাবে হয়, ঠিক আছে। আমরা দেখি কনভিনিয়েন্ট ছবি কোনো একটা পাই কিনা, তাহলে আমরা একটু ব্লাড সাপ্লাইটা আপনাদেরকে ছবিটা থেকে দেখাই দিব, যাতে আপনাদের ভালো মনে থাকে। এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে কিন্তু আমরা মোটামুটি ইউরোটারের ব্লাড সাপ্লাই সম্পর্কে জানতে পারি, হ্যাঁ। এইটা যদি ইউরোটার নেমে যাচ্ছে, তাই না, এই যে পুরো ইউরোটারটা এই যে নেমে যাচ্ছে, এসে ব্লাডারের ট্রাইকোনে এসে এইখানটাতে ট্রাইকোনটা ফর্মেশন করবে, এই ট্রাইকোনে এসে এটা ড্রেন করবে, ঠিক আছে। এই পুরো ইউরোটার যেটা যদি এটা হয়, তাহলে ইউরোটারের তিনটে ব্লাড সাপ্লাই আছে, হ্যাঁ। এই যে দেখেন রিলেভেন্ট, দেখেন এই দেখেন, এটা যদি আমার রেনাল আর্টারি হয়, রেনাল আর্টারি থেকে দেখেন ইউরোটারে কিন্তু ব্লাড সাপ্লাই ঢুকে গেছে, তাই না। রেনাল আর্টারি থেকে কিন্তু ইউরোটারে আমাদের ব্লাড সাপ্লাই ঢুকে গেছে। এরপর দেখেন এটা হচ্ছে আপার 130, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আপার 130, ঠিক আছে। তাহলে আমাদের আপার 130 সাপ্লাই দিবে হচ্ছে, আপার 130 আমাদের আসবে হচ্ছে রেনাল আর্টারি থেকে, ঠিক আছে। এরপরে মিডল যে 1/3, মিডল 1/3 এর ক্ষেত্রে, মিডল 1/3 এর ক্ষেত্রে আমাদের মিডল যে 1/3, মিডল 1/3 এর ক্ষেত্রে ডিরেক্টলি ফ্রম হচ্ছে অ্যাওর্টা থেকে, এই দেখেন এই যে এই আর্টারিটা ডিরেক্টলি ফ্রম অ্যাওর্টা থেকে আসতেছে, দেখেন এই যে লেখাই আছে, দেখেন এই যে ইউরোটেরিক ব্রাঞ্চ ফ্রম অ্যাওর্টা, ঠিক আছে। ইউরোটেরিক ব্রাঞ্চ ফ্রম অ্যাওর্টা, ঠিক আছে, এই যে
অ্যাওর্টা থেকে সরাসরি কিন্তু আমাদের এই ব্লাড সাপ্লাইটা চলে গেছে, ঠিক আছে। আর লাস্টের দিকে একদম একদম নিচের দিকে যখন আসবে, ইউরেটারের লাস্ট ব্লাড সাপ্লাই কোনটা, লোয়ার পার্টে, লোয়ার পার্টে কিন্তু আমাদের অনেকগুলো ব্লাড সাপ্লাই আসে। কি কি আসে? বেসিক্যাল, মিডল রেক্টাল বা ইউরেটারিক আর্টারি, ঠিক আছে। এই যে ইউরেটারটা যখন নেমে আসছে, এখানে কিন্তু অনেকগুলো আহ, ভাগ আছে। দেখেন এই যে লেখা আছে, এই যে ইউরেটারিক ব্রাঞ্চ অফ দ্য সুপ্রিভেসিক্যাল আর্টারি, এরকম অনেকগুলো ভাগে ভাগে আসে, ঠিক আছে। এখানে আমরা জাস্ট একটা দেখতে পাচ্ছি, কোনটা? যে ইউরেটারিক ব্রাঞ্চ অফ দ্য সুপ্রিভেসিক্যাল আর্টারি। এছাড়া মিডল রেক্টাল বা ইউটেরাইন আর্টারি থেকেও আসতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, আপার পার্ট বা আপার পার্টে কোথেকে আসবে? আপার পার্টে আসবে হচ্ছে রেনাল আর্টারি থেকে, মিডল পার্টে আসবে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ডিরেক্টলি আসবে, আর লোয়ার পার্টে আসবে হচ্ছে আমার ভেসিকল, মিডল রেক্টাল আর ইউটেরাইন আর্টারি থেকে আমার ব্লাড সাপ্লাইটা আসবে, ঠিক আছে। আর এখন কনস্টিটিউশনগুলো আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে। কনস্টিটিউশনগুলো আমরা লিখে ফেলি, তারপরে আমরা সেটা আবার ছবির সাথে মিলাই নিব যে কোথায় কোথায় আছে, ঠিক আছে। তাহলে আমাদের একবারে মনে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার। এক এক বই, কোনো বইয়ে 3টা আছে, কোনো বইয়ে 5টা আছে, কোনো বইয়ে 4টা আছে, হ্যাঁ। এটা অনেক সময় আপনাদের যাতে কনফিউশন হয়, সেই জন্য আমি এটা লিখে দিচ্ছি যে কোন 5টা থাকে এবং 5টা কোথায় থাকে, হ্যাঁ, যাতে আপনাদের কোনোভাবেই কনফিউশন না হয়, ঠিক আছে। যে 5টা থাকছে, এই 5টার আসলে পজিশনটা কোথায়, ঠিক আছে। এই জন্যই আপনাদের জন্য আমি এটা লিখে দিচ্ছি, যাতে আপনাদের এটা খেয়াল থাকে, কোনোভাবেই ভুল না হয়। আচ্ছা, প্রথমটা থাকতেছে হচ্ছে অ্যাট পেলভি ইউরেটারিক জাংশন, ঠিক আছে। প্রথম কনস্ট্রিকশন থাকতেছে পেলভি ইউরেটেরিক জাংশনে থাকতেছে, হ্যাঁ। প্রথম থাকতেছে পেলভি ইউরেটারিক জাংশনে। এরপর সেকেন্ডে থাকতেছে ব্রিম অফ লেজার পেলভিসে, অফ লেজার পেলভিসে। এরপরে 3 নম্বরটা থাকতেছে ক্রসিং অফ ইউরেটার বাই ডাক্টাস ডিফারেন্স অথবা ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, হ্যাঁ। ক্রসিং অফ ইউরেটার বাই ডাক্টাস ডিফারেন্স or broad ligament of uterus, ঠিক আছে। 5 নম্বরটা থাকতেছে হচ্ছে, সরি, 4 নম্বরটা থাকতেছে হচ্ছে অবলিক প্যাসেজ থ্রু ব্লাডার ওয়াল, হ্যাঁ। প্যাসেজ থ্রু ব্লাডার ওয়াল। আর লাস্টে যেটা, এটা থাকতেছে হচ্ছে ওপেনিং অফ ল্যাটারাল অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল, ওপেনিং অ্যাট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গল, ঠিক আছে। তাহলে এই 5টা জায়গাতে আমাদের থাকতেছে, হ্যাঁ। তাহলে আমরা এখন ছবি দেখে এই 5টা জায়গা আমরা আলাদা করে ফেলবো যে কোথায় কোনটা, হ্যাঁ। তাহলে তাহলে আমরা একটা ভালো ছবি খুঁজে বের করি এবং সেটার সাথে আমরা মিলিয়ে নিই যে এই 5টা জায়গা কোথায় আছে। এই ছবিটা লিটারের ছবিগুলোতে একটু বোঝা কঠিন, একটু টাফ হয়ে যায়। তবে এইটা সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে আপনার বিডি চৌরাশিয়ার ছবিটাতে। তো বিডি চৌরাশিয়ার ছবিটা আমি আপনাদেরকে আপাতত দেখানো একটু কঠিন হয়ে যাবে, তবে আমি আপনাদেরকে এটা ছবিটা দিয়ে দিব, হ্যাঁ। তবে দেখা গেছে যখন দিয়ে দিলে আপনারা একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখেন, যদি একটা ছবির দিকে দেখাইতে যাই, তাহলে আমাদের এই ছবিটাই দেখাইতে হবে।
এই ছবিটা দেখাইতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে রেনাল পেলভিসটা আছে, পেলভিসটা এই যে এখানে লোয়ার পোল অফ দা কিডনি যখন আসবে তখন এটা হচ্ছে ইউরেটার ফর্মেশন করবে। এই দেখেন এই জায়গাটা একটা কনস্ট্রিকশন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর কনস্ট্রিকশন। ঠিক আছে, এটা হচ্ছে কি পেলভি ইউরেটেরিক জাংশন, যেখানে হচ্ছে আমার প্রথম কনস্ট্রিকশনটা হবে। ঠিক আছে, সেকেন্ড কনস্ট্রিকশনটা হবে হচ্ছে অ্যাট দ্য ব্রিম অফ লেজার পেলভিস। ঠিক আছে, এই যে লেজার পেলভিসটা এখানে, এই যে এই বরাবর একটা জায়গায় হচ্ছে আমার সেকেন্ড কনস্ট্রিকশনটা হবে। ঠিক আছে, লেজার পেলভিসটা যে যখন যেখানে ঢুকবে সেখানে হচ্ছে আমার সেকেন্ড কনস্ট্রিকশনটা হবে। এরপর বলছে কি ডাক্টার ডিফারেন্স অথবা ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, যেখানে হচ্ছে ক্রস করে সেখানে হচ্ছে আমাদের আর একটা কনস্ট্রাকশন থাকে। ঠিক আছে, সেটা আমাদের এই ছবিটাতে আমরা বুঝতে পারবো না ভালো করে, কারণ এখানে তো আমাদের এখানে যে আমাদের ইউটেরাসটা নাই, সেখানে বোঝা যাবে না ভালো করে। তবে আমরা বুঝতে পারবো জাস্ট এইখানটায়, জাস্ট এরকম একটা জায়গাতে আমাদের হচ্ছে থার্ড কনস্ট্রিকশনটা থাকবে। এরপরে ব্লাডারের ওয়াল দিয়ে যখন ঢুকতেছে, ব্লাডারের ওয়াল দিয়ে যে ঢুকতেছে, এই ব্লাডারের ওয়ালের ভিতরে থাকবে ফোর্থ কনস্ট্রিকশন। আর যেখানে ওপেনিং সেখানে থাকবে হচ্ছে মানে ট্রাইগনে যেখানে ওপেন করতেছে সেখানে থাকবে আমার ফিফথ কনস্ট্রিকশন। ঠিক আছে, তাহলে আমরা 5টা কনস্ট্রিকশন পেলাম। প্রথম কনস্ট্রিকশনটা হচ্ছে পেলভিস যেখানে ইউরেটারের সাথে ইউরেটার হয়ে যাচ্ছে সেখানে হচ্ছে আমার ফার্স্ট কনস্ট্রিকশন। সেকেন্ডটা হচ্ছে আমার লেজার পেলভিসের যে ব্রিমটা সেখানে হচ্ছে আমার সেকেন্ড কনস্ট্রিকশন। থার্ডটা হচ্ছে আমার ডাক্টাস ডিফারেন্স অথবা ব্রড লিগামেন্ট অফ ইউটেরাসের জন্য একটা কনস্ট্রিকশন হচ্ছে। এরপর হচ্ছে ব্লাডারে যেখানে অবলিকলি ঢুকতেছে ব্লাডারের ওয়ালে সেখানে আমার ফোর্থ কনস্ট্রিকশন তৈরি হচ্ছে। আর ফিফথ কনস্ট্রিকশনটা হচ্ছে আমার যে ট্রাইগনের যেখানে ওপেনিংটা সেখানে আমার ফিফথ কনস্ট্রিকশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ওই কনস্ট্রিকশনগুলো পেলাম। এখন আর একটা জিনিস যেটা বললাম যে এটা তো গেল রিলেশন মানে কি বলে কনস্ট্রিকশন গুলো, যেটা আমাকে জানতে হবে। আর একটা জিনিস আমার জানতে হবে, এই ইউরেটারটা হচ্ছে সকল আর্টারি, সকল আর্টারি ভেসেলস যা আছে, অল আর্টারি অ্যান্ড ভেসেলস সব হচ্ছে আমার ইউরেটারের সামনে দিয়ে যায়। হ্যাঁ, সকল আর্টারি আর ভেসেল আমার ইউরেটারের সামনে দিয়ে যায়। শুধু একটা আর্টারির সামনে দিয়ে হচ্ছে আমাদের ইউরেটারটা যায়। তার মানে কি ইউরেটারের পোস্টেরিয়র রিলেশনে একটা মাত্র ভেসেলস থাকবে, আর অল দা ভেসেলস থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র রিলেশনে। ঠিক আছে, তাহলে কি ইউরেটারের এই যে ইউরেটারের পোস্টেরিয়র মাত্র একটা ভেসেলস থাকবে। দেখেন এই যে ভেসেলসটা আমি দেখাচ্ছি, এই ভেসেলসটাই হচ্ছে আমার ইউরেটারের একমাত্র ভেসেলস যেটা ইউরেটারের পোস্টেরিয়রে থাকে। এটা কি ভেসেল? এটা হচ্ছে আমার, এটা দেখেন এটা হচ্ছে আমার কমন আইলিয়া একটা ভাগ হয়ে যে, এই যে দেখেন, সরি, এটা হচ্ছে আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা আর এটা ইনফিরিয়র ভেনা কাভা ভাগ হয়ে দুই পাশে দুইটা কমন আইলিয়াক হয়ে যাচ্ছে। তাহলে রাইট যে কমন আইলিয়াকটা হলো, এই রাইট কমন আইলিয়াক ভেসেলস এই দুটি হচ্ছে শুধুমাত্র আমার এই ইউরেটারের পোস্টেরিয়রে থাকে, আর অল দা ভেসেলস সেটা হচ্ছে আমার ইউরেটারের অ্যান্টেরিয়রে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা এই কথাটা একটু লিখে ফেলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। এটা পরীক্ষাতে প্রায়ই আসে, যে ধরেন কোনো সময় দিল যে আপনার টেস্টিকুলার আর্টারি, ওভারহেড আর্টারি, বিভিন্ন ধরনের আর্টারি দিয়ে বললো এটা কি সামনে থাকে না পিছনে থাকে। ঠিক আছে, এরকম আপনাকে একটা পরীক্ষার সময় জাস্ট একটু চেষ্টা করলো যে আপনাকে একটু কনফিউজ করে যাওয়ার জন্য যে গোনাডাল ভেসেলসটা কি সামনে দিয়ে থাকে না পোস্টেরিয়র রিলেশনে থাকে। তাহলে আমাদের জাস্ট জানতে হবে অল দা ভেসেলস কাম ইনটু দ্য anterior relation of ureter except হচ্ছে রাইট, রাইট না মানে বোথ আর কি, দুই পাশেই তো আছে তাই না, কমন আইলিয়াক ভেসেল হুইচ কাম ইনটু পোস্টেরিয়র রিলেশন। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় তোমাকে কনফিউশন করার জন্য আপনাকে গোনাডাল ভেসেল থেকে শুরু করে অনেক কিছু দিতে পারে, বিভিন্ন ধরনের ভেসেলের কথা দিতে পারে। তবে জাস্ট আপনার মনে রাখতে হবে পোস্টেরিয়র রিলেশনে আপ দ্য ইউরেটারের আসবে শুধুমাত্র হচ্ছে এবং শুধুমাত্র হচ্ছে আপনার কমন আইলিয়াক ভেসেল। ঠিক আছে, আর সবকিছু হচ্ছে আপনার অ্যান্টেরিয়রলি থাকে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনি চাইলে মনে রাখতে পারেন যে একটা নার্ভ থাকে পিছন দিয়ে যাইতে পারে, সেটা হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ অ্যান্ড জেনিটো ফিমোরাল নার্ভ।
নার্ভের মধ্যে কোনটা? জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটোফিমোরাল নার্ভটাও পিছন দিয়ে যায়, ঠিক আছে? জাস্ট এইটুকু যদি আপনি মনে রাখেন, আপনার অনেক কিছু মনে রাখা হবে, ঠিক আছে? এছাড়া আর কিছু সাধারণত পিছনে যায় থাকে না, ঠিক আছে? আর সবকিছুই আমাদের সামনে দিয়ে থাকে ইউরোটারে, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি ইউরোটারটা পড়া শেষ। ইউরোটারে আমাদের দুটো গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম। একটা হচ্ছে ইউরোটারের কনস্ট্রিকশন আর ইউরোটারের রিলেশন। তাহলে ইউরোটারের কনস্ট্রিকশন থাকে পাঁচটা। পাঁচটা কি কি? প্রথমে থাকে পেলভি ইউরেটারিক জাংশনে, তারপরে ব্রিম অফ লেজার পেলভিসে, তারপরে থার্ডটা থাকে হচ্ছে ডাক্টাস ডিফারেন্স বা ব্রড লিগামেন্ট অফ ইউটেরাসের জন্য, তারপরে ফোর্থ নাম্বারটা থাকে হচ্ছে যেখানে অবলিক প্যাচেস অফ ব্লাডার ওয়াল সেখানে থাকতেছে, এবং লাস্টেরটা থাকতেছে ট্রাইকনে যেখানে ওপেনিং হয় সেখানে। আর যেটা বললাম রিলেশন, রিলেশনের ক্ষেত্রে পড়লাম যে সকল ভেসেল হচ্ছে ইউরোটারের সামনে দিয়ে যায়, শুধুমাত্র কমন এলিয়াক ভেসেলসটা হচ্ছে ইউরোটারের পিছন দিয়ে যায়, ঠিক আছে? আর অনেক সময় জেনিটাল ফিমোরাল নার্ভের কথা বললাম, এটাও পোস্টেরিয়রলি নার্ভের মধ্যে একটা নার্ভ যেটা পোস্টেরিয়রলি থাকে, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি ইউরোটারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেষ, ঠিক আছে? আমাদের আসলে পড়তে চাইলে অনেক কিছু পড়া যায়, কিন্তু আমরা অগুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, যাতে আমাদের যে পড়াটা পড়তেছি সেটাই মনে থাকে। হ্যাঁ, তো অতিরিক্ত পড়া পড়ে আমাদের ব্রেনটাকে আমরা অকুপাই করতে চাচ্ছি না, ঠিক আছে? যেমন আমার সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে কিছুই পড়বো না, জাস্ট দরকারি টুক জানবো, যে যেতটুকু দরকারি ততটুকুই ততটুকুই আমরা জাস্ট জানবো, ঠিক আছে? জাস্ট দেখি আমরা আহ দুই পাশে দুইটা সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখেন, এইটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে পিরামিডাল শেপ, আর এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের কি একটা সেমিলুনার মানে অর্ধ চন্দ্রাকৃতির শেপ, ঠিক আছে? জাস্ট এই কথাটাই গুরুত্বপূর্ণ, যে আমার রাইট সুপ্রারেনালটা হচ্ছে আমার পিরামিডাল শেপ, আর লেফট সুপ্রারেনালটা হচ্ছে কিসেন্ট্রিক বা সেমিলুনার শেপ, ঠিক আছে? এছাড়া আরো অনেক রিলেশন অনেক কিছু আছে, সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে জাস্ট এইটাই কথাটাই খেয়াল রাখবেন। আর আরেকটু একটু মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এই রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের এবং লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দুটো পিছনেই থাকতেছে হচ্ছে ডায়াফ্রামটা থাকবে, আর সামনের দিকে রাইট পাশে থাকবে যদি লিভার থাকে লিভারটা থাকবে, আর লেফট সাইডে থাকবে হচ্ছে আপনার স্টোমাক, স্প্লেনিক আর্টারি আর প্যানক্রিয়াস। স্টোমাক, স্প্লেনিক আর্টারি আর প্যানক্রিয়াস, ঠিক আছে? এটা আমরা একটা ছবিতে দেখে ফেলি, হ্যাঁ? তাহলে আমাদের ভালো মনে থাকবে। এই যে ছবিটা যদি দেখি, এখানে তাহলে স্টোমাকটা যখন ছিল, এইভাবে যখন স্টোমাকটা ছিল, তাহলে এটা রাইট সুপ্রারেনাল লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের সামনে দিয়ে যায়, এরপর স্প্লেনিক আর্টারিটা এবং প্যানক্রিয়াসটাও কিছুটা এই লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের এন্ডোসার্ফেসের সাথে থাকে, ঠিক আছে? এছাড়া শুধু আমাদের জানতে হবে, যেটা পরীক্ষাতে মেইনলি যেটা আসে সেটা হচ্ছে এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটার আর্টারি সাপ্লাইটা, কারণ এটা আর্টারি সাপ্লাইটা একটু ঝামেলা বা ব্লাড সাপ্লাইটা, সেজন্য এটা আমাদের আলাদাভাবে জানতে হবে, ঠিক আছে? এই দেখেন, সুপ্রারেনাল গ্ল্যান্ডের তিনটা সাপ্লাই আছে, একটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, একটা হচ্ছে মিডল সুপ্রারেনাল আর্টারি, আর একটা হচ্ছে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। জাস্ট তিনটা আর্টারি কার কোনটা ব্রাঞ্চ, জাস্ট সেইটা জানলেই হবে, হ্যাঁ? তো দেখেন, রাইট সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি যেটা আছে, এইটা হচ্ছে আমার ইনফিরিয়র ফেরিক আর্টারি মাস। তাহলে রাইট সুপ্রিয়র সুপ্রারেনাল আর্টারিটা এই যে দেখেন, এই যে সুপ্রারেনাল আর্টারি যেটা যাচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডেও তাই, এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে আমার ইনফিরিয়র ফেনিক আর্টারি। এই যে ইনফিরিয়র ফেনিক আর্টারি, তার ব্রাঞ্চ হচ্ছে আমার সুপ্রিয়র সুপ্রারেনাল আর্টারি। সেটা রাইট সাইডে হোক আর লেফট সাইডে হোক সেম কথা। এটা হচ্ছে আমার কোথেকে আসতেছে, এটা আসতেছে ইনফিরিয়র সুপ্রারেনাল ইনফিরিয়র ফেনিক আর্টারি থেকে। আর মিডল যে সুপ্রারেনাল আর্টারিটা আছে, এই দেখেন মিডল যে সুপ্রারেনাল আর্টারি, এই যে মিডল সুপ্রারেনাল আর্টারি, মিডল যে সুপ্রারেনাল আর্টারি দুই পাশে, এটা সরাসরি হচ্ছে, এটা সরাসরি হচ্ছে আমার রেনাল আর্টারি, রেনাল আর্টারি থেকে আসে। সরাসরি কোত্থেকে আসে, সরি, সরাসরি কোত্থেকে আসে, এটা হচ্ছে আমার সরাসরি অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আসে। সরাসরি এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই যে দেখেন এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তাই না? তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আসতেছে হচ্ছে মিডল সুপ্রারেনাল আর্টারি। তাহলে কি হলো, মিডল সুপ্রারেনাল আর্টারিটা কোত্থেকে আসতেছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। আর যেটা হচ্ছে ইনফিরিয়র, এই যে দেখেন ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, এই দেখেন এই যে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, এইটা আসতেছে দুই পাশেই রেনাল আর্টারি থেকে আসতেছে। কোথেকে আসতেছে? রেনাল আর্টারি থেকে আসতেছে। কই থেকে আসতেছে?
রেনাল আর্টারি থেকে আসতেছে। তাহলে কি হলো, সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারিটা আসতেছে ইনফিরিয়র ফেরিক আর্টারিটা থেকে, মিডল সুপ্রারেনাল আর্টারিটা আসতেছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে, আর ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি এটা আসতেছে আমাদের রেনাল আর্টারি থেকে। ঠিক আছে, আর ভেনাস ড্রেনেজটা দেখেন, ভেনাস ড্রেনেজটা খুব সহজেই আমরা বুঝতে পারবো। ভেনাস ড্রেনেজটা আসবে হচ্ছে এই যে উপর দিকে দেখেন, এই যে ইনফিরিয়র ভেনা কাভাটাতে ঢুকে ঢুকে যাচ্ছে, আর কিছু দেখেন আবার রেনাল ভেনে ঢুকে যাচ্ছে। এখানে দেখেন রেনাল ভেনে ঢুকতেছে, আর এখানে ইনফিরিয়র ভেনা কাভাটা ঢুকতেছে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলে যে ভেনাসটা কোত্থেকে আসে, তাহলে কি হলো, ভেনাসটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাটা ঢুকতেছে, আর কই ঢুকতেছে, রেনাল ভেনে ঢুকতেছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ব্লাড সাপ্লাইটাও হয়ে গেল। এছাড়াও অনেক প্রচুর কথা আছে এখানে, যেগুলো আমাদের খুব একটা রিলেভেন্ট না বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সেজন্য আমরা সেগুলো আর করিনি। তারপরেও যদি আপনাদের কোনোটা জানার ইচ্ছা থাকে, তাহলে সেটা আপনারা আমাদের বলতে পারেন। ঠিক আছে, আমরা যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এর বাইরে আর তেমন কিছু তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা আর পড়লাম না। অগুরুত্বপূর্ণ জিনিসটা পড়ে আপনাদের মাথাটা আমরা ভারী করতে চাচ্ছি না। কারণ এমনিতেই দেখা গেছে যে আপনাদের এই নিটারের পড়াশোনা আছে, এর বাইরেও তো আরো দেখা গেছে অনেক পড়াশোনা আছে। তো দেখা গেছে যে সব পড়াশোনা একসাথে আমরা লোড করতে চাচ্ছি না। শুধু দরকারি জিনিসগুলো যেটা ছবি থেকে আপনি শিখবেন, জানবেন, যেটা আপনার কাজে লাগবে, তো সেই জিনিসগুলোই আমরা আপনাকে মাথার মধ্যে দিয়ে রাখলাম। ঠিক আছে, এছাড়াও তো অনেক কিছু জানা আছে, তো আমরা চেষ্টা করতেছি যে পরীক্ষা ওরিয়েন্টেড জানাটা শোনাটা আপনাদের হয়, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। এক্সট্রা জিনিসগুলো মাথার মধ্যে দিচ্ছি না। আর মাঝখানে আমি আপনাদের পরীক্ষা নিতে পারিনি, মেসেজের গ্রুপে মানে আমাদের কিছু প্রশ্ন দেওয়ার কথা ছিল, আমরা নিতে পারিনি। আমরা চেষ্টা করবো আজকে থেকে বা কালকে থেকে এটা শুরু করতে আবার। সে আবার শুরু করে আমরা কিছু পরীক্ষা নিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা পেরিনিয়ামটা এবং হচ্ছে রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল পড়বো। যেখানে অ্যাবডোমেন 5 ছিল, অ্যাবডোমেন 5 এর ক্লাসটা আমার পরে চলে যাবে, এবং আমরা পেরিনিয়াম এবং হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানালটা আমরা আগে পড়ে ফেলবো। ঠিক আছে, যাতে আমাদের পড়াটা সুবিধা হয়। আর অ্যাবডোমিনাল ফাইলটা হচ্ছে আমরা রিভিউ ক্লাস হিসেবে সবার লাস্টে পড়বো। ঠিক আছে, এবং পেরিনিয়াম এবং লাস্ট কাট পড়ার পরে, মানে রেকটাম অ্যানাল ক্যানাল পড়ার পরে আমরা পেরিটোনিয়াম এবং হচ্ছে ব্লাড ভেসেলস গুলো পড়বো, এবং লাস্ট ক্লাসে গিয়ে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়ে ফেলবো। তাহলে আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করব। আমরা আর ক্লাসকে দীর্ঘায়িত করব না। সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি সবাইকে।